সুধী দর্শক, আসসালামু আলাইকুম। আমি ডাক্তার খালেদ হাসান আবারও আপনাদের সামনে উপস্থিত হয়েছি আমাদের প্রিয় শো অনলাইন ডক্টরের চতুর্থ পর্ব নিয়ে। প্রথমে ধন্যবাদ জানাতে চাই আমাদের আয়োজকদেরকে, এটুআই, ইউএনডিপি এবং ডিজিটাল হেলথ কেয়ার সলিউশনসকে। সুধী দর্শক, আমরা জানি করোনা ভাইরাস তার প্রবল বিক্রম বা আক্রোশের সাথে তার বিস্তার বাড়িয়ে চলেছে। সারা পৃথিবী জুড়ে 25,79,000 মানুষকে আক্রান্ত করেছে এই ভাইরাসটি এবং 1,79,000 মানুষ মারা গিয়েছেন। এবং আমরা জানি আমাদের বাংলাদেশেও প্রায় 120 জন মানুষ মারা গিয়েছেন এবং মোট আক্রান্তের সংখ্যা হচ্ছে 3,772। তো শুধু দর্শক, আমরা জানি যে এই যে করোনা ভাইরাসের সময়, এই সময় আমাদের অনেকেই তাদের কাজের প্রয়োজনে, পেশার প্রয়োজনে এই সমস্ত সংখ্যা বারবার দেখছেন এবং বিভিন্ন রকম গবেষণা করছেন। কিন্তু আমরা আমাদের মধ্যে যারা বাসায় আছেন, এবং আমরা জানি যে করোনা ভাইরাসের বিস্তারের প্রতিরোধ করার সবচেয়ে ভালো উপায় হচ্ছে বাসায় থাকা। বিশেষ করে যখন আমাদের প্রবলভাবে কমিউনিটি ট্রান্সমিশন শুরু হয়ে গিয়েছে, এই বাসায় থাকতে গিয়ে যদি আমরা বারবার এই সমস্ত সংখ্যা দেখি, তাহলে কিন্তু আমাদের অনেকে একটা মানসিক চাপের সম্মুখীন হন। এছাড়াও আমাদের যে নির্ধারিত রুটিন ছিল, দীর্ঘদিন থেকে তার থেকে বঞ্চিত থেকে বাসার বাইরে বের হতে না পেরে এবং আরো বিভিন্ন অর্থনৈতিক কারণে কিন্তু আমাদের দুশ্চিন্তা উদ্বিগ্নতা বেড়েই চলেছে। এই সকল মানসিক চাপ এবং উদ্বিগ্নতা কিভাবে আমরা সামাল দিতে পারি, কিভাবে আরেকটু সুন্দর জীবনযাপন করতে পারি এই করোনার সময়, এ সংক্রান্ত বিভিন্ন বিষয় জানতেই আমাদের আজকের অনুষ্ঠানের বিষয়বস্তু হলো করোনা ভাইরাস এবং মানসিক স্বাস্থ্য। এবং আমাদের সাথে আজকে অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন দুজন মনোরোগ বিশেষজ্ঞ। আমি প্রথমেই আমন্ত্রণ জানাতে চাই আমাদের অতিথিবৃন্দ, ডক্টর হেলাল উদ্দিন আহমেদ, মানসিক রোগ বিশেষজ্ঞ, সহযোগী অধ্যাপক, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতাল, এবং ডাক্তার মেঘাল সরকার, মানসিক রোগ বিশেষজ্ঞ, সহযোগী অধ্যাপক, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট এবং হাসপাতাল। প্রিয় অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনাদেরকে প্রথমে ধন্যবাদ জানাচ্ছি আপনাদের ব্যস্ত সময়ের মাঝখানে সময় বের করে আমাদের অনুষ্ঠানে জয়েন করার জন্য। প্রিয় দর্শক, যে বিষয়ে আমরা কথা বলছিলাম, যে আমাদের অনেকেই কিন্তু কিছুটা হলেও দুশ্চিন্তায় ভুগছেন এবং অনেকের ক্ষেত্রে এই দুশ্চিন্তা আতঙ্কেও রূপ নিচ্ছে। এবং আমরা জানি হয়তো সামান্য দুশ্চিন্তা মানুষের মনের একটা স্বাভাবিক অনুভূতি, কিন্তু এগুলো যখনই বেড়ে যায় তখনই কিন্তু আমাদের স্বাভাবিক জীবন বিঘ্নিত হতে পারে। এই জন্য আমরা আজকের অনুষ্ঠানের মূল আলোচনায় চলে যাচ্ছি। আমাদের প্রথম প্রশ্ন ডক্টর হেলালের কাছে। হেলাল ভাই, এই যে করোনার ভয়াক্ত সময় আমরা অনেকেই খুব দুশ্চিন্তা এবং আতঙ্কে ভুগছি, তো এই ধরনের অনুভূতিকে নিয়ন্ত্রণে রাখার জন্য বা এই ধরনের অনুভূতি থেকে দূরে থাকার জন্য আমাদের আসলে কি করা উচিত এবং কি এড়িয়ে চলা উচিত? ধন্যবাদ খালেদ আপনাকে। আসলে বিশ্ব স্বাস্থ্য সংস্থা কিন্তু তার শুরুতেই বলেছে যে এই কোভিড-19 বা করোনার এটি একটি প্যান্ডেমিক বা মহামারী, এবং এই মহামারী একটি অস্বাভাবিক পরিস্থিতি, এবং এই অস্বাভাবিক পরিস্থিতিতে আমাদের আতঙ্কগ্রস্ত হওয়া, দুশ্চিন্তায় ভোগা, উদ্বিগ্ন হওয়া, ঘুমের সমস্যা হওয়া, আচরণের কিছু পরিবর্তন হওয়া, এটি কিন্তু মানুষের স্বাভাবিক প্রতিক্রিয়া। কিন্তু তারপরেও আমরা বলবো যে এই সময় আমরা যদি আতঙ্কিত হয়ে বা আমাদের অধিক দুশ্চিন্তাগ্রস্ত হয়ে যদি আমরা আমাদের চিন্তা ভাবনাগুলোকে এলোমেলো করে ফেলি, তাহলে একদিকে আমাদের ব্যক্তিগত সুরক্ষা, ব্যক্তিগত ভাইরাস প্রতিরক্ষার ব্যবস্থা কিন্তু খানিকটা বিঘ্নিত হবে। সেটি হচ্ছে, আমরা বলি স্ট্রেস হরমোনের প্রভাবে আমাদের কিন্তু বডির যে আমাদের স্বাভাবিক রোগ প্রতিরোধের ক্ষমতা আছে সেটি খানিকটা হ্রাস পাবে। পাশাপাশি আমরা যদি আতঙ্কগ্রস্ত অবস্থায় কোনো সিদ্ধান্ত নেই, সামষ্টিকভাবে কিন্তু আমরা সেই ভাইরাসের প্রতিরোধ করতে যেয়ে খানিকটা দুর্বল হয়ে পড়ব। ফলে আমরা বলবো আতঙ্কিত না হয়ে এই দুশ্চিন্তা, এই উৎকণ্ঠাকে স্বাভাবিক প্রতিক্রিয়া হিসেবে আমরা গ্রহণ করব, এবং দুশ্চিন্তা ও এই উৎকণ্ঠা থেকে আমরা মুক্ত থেকে আমরা বেশি সতর্ক থেকে স্বাস্থ্যবিধি মেনে সচেতন হয়ে কিন্তু আমরা এই অবস্থার মোকাবেলা করার চেষ্টা করব। এবং এই অবস্থাতে আমরা বলবো যারা ঘরে আছেন অথবা যারা বাইরে কাজ করতে বাধ্য হচ্ছেন, আমাদের যারা ফ্রন্টলাইন ফাইটার, তাদের প্রত্যেকের মধ্যে কিন্তু দুশ্চিন্তা, উৎকণ্ঠা থাকবে। কারো মধ্যে সংক্রমিত হওয়ার আশঙ্কা, কারো মধ্যে সংক্রমিত হয়ে মৃত্যুর আশঙ্কা, কেউ বা তার পরিবার পরিজন নিয়ে শঙ্কিত, আবার কেউ বা কিন্তু তার ভবিষ্যতের জীবিকা নিয়ে শঙ্কিত থাকবেন। তার কাজটি থাকবে কিনা, তার অর্থনৈতিক কোনো অসুবিধাগুলো হবে কিনা। ফলে এটি কিন্তু শঙ্কা তাদের মধ্যে থাকবেই, এবং একথা কিন্তু পরিষ্কার যে এই শঙ্কা, এই উৎকণ্ঠা এটি কিন্তু সত্যিকারের কোনো মানসিক রোগ নয়। এটি এই সময়কার একটি মানসিক প্রতিক্রিয়া। কিন্তু এই প্রতিক্রিয়াগুলোকে যদি আমরা বেশি লালন করি, এই প্রতিক্রিয়াগুলোকে যদি আমরা উৎসাহিত করি, তাহলে কিন্তু আমরা মানসিক রোগে ভুগবো। আরেকটি বিষয় গুরুত্বপূর্ণ, যারা আগে থেকেই মানসিক রোগে ভুগছিলেন,
যাদের মধ্যে আগে থেকেই কিছু মানসিক রোগের লক্ষণ ছিল, তারা কিন্তু এই সময়ে তাদের সেই লক্ষণগুলো আরো বেড়ে যাবে। ফলে আমাদের সকলের, যারা ঘরে আছেন, যারা জরুরি পরিষেবায় আছেন এবং যারা আগে থেকে কোনো না কোনো মানসিক রোগে ভুগছিলেন, তাদের প্রত্যেকের জন্য কিন্তু আমাদের দুশ্চিন্তা মুক্ত থাকা, মানসিক চাপ মুক্ত থাকা প্রয়োজন এবং তাদের সকলের জন্য প্রয়োজন হচ্ছে মানসিক স্বাস্থ্য সেবা। ধন্যবাদ ডাক্তার হেলাল, আপনি যথার্থই বলেছেন। আমাদের মন ভালো থাকলে শরীর ভালো থাকবে, এবং আমরা জানি আমাদের দর্শকদের অনেকেই এবং আমরা নিজেরা অনেকেই শরীরের যে প্রতিরোধ ক্ষমতা সেটাকে ভালো রাখার জন্য বিভিন্ন ধরনের খাবারের কথা চিন্তা করছি, ভিটামিন সি যুক্ত ফল খাচ্ছি এবং অনেক নিয়মকানুন মেনে চলছি। কিন্তু আমাদের মন যদি চাপমুক্ত না থাকে তাহলে কিন্তু আমাদের শরীরের প্রতিরোধ ক্ষমতা ঠিক মতো কাজ করবে না। অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট, ধন্যবাদ আপনাকে। আমি এবার আমাদের অতিথি ডক্টর মেঘালা সরকারের কাছে যাচ্ছি একটি প্রশ্ন নিয়ে। সেটা হচ্ছে, আমাদের যেভাবে হেলাল ভাই বললেন যে আমাদের অবশ্যই মানসিক চাপ এটা মুক্ত থাকতে হবে, কিন্তু আমরা জানি যে বয়স্ক মানুষ যারা আছেন বা যাদের বিভিন্ন কোমরবিডিটি আছেন, ওনাদের ক্ষেত্রে করোনায় আক্রান্ত হয়ে জটিলতার দিকে যাবার সম্ভাবনাটা অনেক বেশি, ঝুঁকিটা বেশি। তো এই ক্ষেত্রে যারা বয়স্ক মানুষ আছেন ওনারা যদি বাসায় থাকেন, তাহলে ওনাদের কি কি ব্যাপারে ব্যাপারে খুব মানে সচেতন হওয়া উচিত নিজেদের ব্যাপারে, এবং ওনাদের পরিবারে যে অন্য মানুষেরা আছে তারা কিভাবে এই বয়স্ক মানুষদেরকে সাপোর্ট দিতে পারেন যেন তাদের মানসিক স্বাস্থ্যটা ভালো থাকে। কারণ যেহেতু আমরা মানে বারবার করে আমরা শুনছি যে মানে খবরে আসছে যে বয়স্ক মানুষদের মধ্যেই হলো বেশি মৃত্যুর ঘটনাগুলো ঘটছে, বিশেষ করে যদি করোনা আক্রান্ত হয়। স্বাভাবিকভাবে হলো তারা যখন এই প্রসঙ্গগুলো শুনছে, খবরগুলো শুনছে, তাদের মধ্যে কিন্তু এক ধরনের বাড়তি মানসিক চাপ তৈরি হচ্ছে। তো এই বাড়তি মানসিক চাপের জায়গাটা আমরা যারা প্রাপ্তবয়স্ক আছে তাদের বা ছেলেমেয়েরা আছে তাদের কিন্তু একটু আলাদা করেই হলো এটা খেয়াল রাখতে হবে, এবং তাদের সাথে কিন্তু এই করোনা বিষয় তাদের মধ্যে কি ধরনের উদ্বেগ কাজ করছে এটা নিয়ে কথা বলতে হবে। এবং যখনই আসলে এই উদ্বিগ্নতা তাদের মনের মধ্যে, যে আসলে এটা নিয়ে নানা রকমের আশঙ্কা রয়েছে, তাদের নিজের মৃত্যু ঝুঁকি নিয়ে আশঙ্কা রয়েছে, নিজেদের স্বাস্থ্য নিয়ে আশঙ্কা রয়েছে, যখনই আসলে সেটা সে কথা বলবে, অর্থাৎ হলো যখনই আমাদের মনের চাপ আমরা কথা বলার মাধ্যমে আমরা এটা প্রকাশ করি, তখন কিন্তু অনেকখানি এই অ্যাংজাইটিটা অনেকখানি রিলিফড হয়ে যায়। এবং এর সাথে আবার যে শুনছে তার যে অ্যাক্টিভ লিসেনিং, তার যে মনোযোগ দিয়ে সে বিষয়টাকে গ্রহণ করছে, তার সাথে গুরুত্ব নিয়ে দেখছে এবং সাথে তাকে যে আশ্বস্ত করছে, সেটাও কিন্তু তাকে এক ধরনের মানসিক চাপ কমাতে সাহায্য করবে। এবং ইদানিং যদিও আমাদের অনেক রকমের অনেক বৃদ্ধরা যারা এই ধরনের রোগে আক্রান্ত হচ্ছে তাদের মধ্যে এই মৃত্যুর ঘটনা ঘটছে ঠিকই, আবার অনেকে কিন্তু আবার বেঁচে যাচ্ছে। এর মানে এই না যে যাদের কোমরবিড কন্ডিশন রয়েছে বা যারা আসলে বয়স্ক তারা সবাই আসলে এক ধরনের নেতিবাচক পরিণত হচ্ছে, অনেকেই কিন্তু আছে এখান থেকে বেরিয়ে আসছে। এই সংবাদগুলো হলো কিন্তু বারবার করে তাদের মধ্যে দেওয়া প্রয়োজন। আর এর সাথে আরো একটা জায়গা হলো প্রয়োজন যে আসলে করোনা সংক্রমিত হচ্ছে কিভাবে। তো যে ক্ষেত্রে আমরা যদি স্বাস্থ্যবিধিগুলো আমরা মানি, যদিও বয়স্করা অতটা যদি আমাদের বাইরে যায় না, কিন্তু যারা অন্যান্যরা আছে তারা যখন বাইরে যাচ্ছে সেটা যদি সে প্রপার সে স্বাস্থ্যবিধির জায়গাটা মানে, তাহলে কিন্তু সেখানে সংক্রমিত হওয়ার চান্সটা অনেকখানি কম থাকে। এবং এক্ষেত্রে আমাদের এটাও তাদেরকে আশ্বস্ত করতে হবে যে আমাদের যারা বৃদ্ধ বাবা মা রয়েছে, যে আমরা যারা তারা সন্তান তাদের কিন্তু প্রোটেক্ট করার জন্য আমরা তারা সর্বোচ্চ সহযোগিতার জন্য সবসময় তাদের সাথে পাশে রয়েছে, এবং যে কোনো ধরনের প্রয়োজনে তাদের যে কোনো রকমের কষ্টের পাশে কিন্তু আমরা রয়েছে। আর এর সাথে যেটা আর একটা গুরুত্বপূর্ণ ব্যাপার প্রয়োজন, যেহেতু তাদের মধ্যে এক ধরনের উদ্বিগ্নতা রয়েছে, এক ধরনের মৃত্যু আশঙ্কা রয়েছে, তাদের সাথে কিন্তু বেশি বেশি করে সময় দেওয়ার কোনো বিকল্প নাই। যত বেশি আসলে আমি তাদেরকে লাভ অ্যান্ড কেয়ার আমি শো করব, যত বেশি তাকে আমি আলাদা করে সময় দিব, যদি সেটা কোয়ালিটি টাইম হয়, সেটা কিন্তু তাদের অনেকখানি হলো মানসিক শক্তি তৈরিতে সাহায্য করে। এই যে আরেকজন আমাকে ভালোবাসছে, গুরুত্ব দিচ্ছে, সেটাও কিন্তু আমাদের অনেক ধরনের মানসিক শক্তি তৈরি করতে সাহায্য করে, যেটা আমাদের উদ্বেগ কমাতেও হলো সাহায্য করে। এবং এর বাইরে যদিও তারা বা বয়স্ক, এটা তারা এক ধরনের ভালনারেবিলিটি বাড়িয়ে দেয়, এইজটা একটা ফ্যাক্টর হিসেবে কাজ করে, কোমরবিড কন্ডিশনটা ফ্যাক্টর করে, কিন্তু আবার তাদের একটা স্ট্রেংথের জায়গা রয়েছে। স্ট্রেংথের জায়গা হলো যেহেতু তারা এক ধরনের নানা জার্নি পার করে আসছে, একটা লাইফের একটা বড় একটা তারা সময় পার করেছে, এর মধ্যে কিন্তু নানা ধরনের চাপের মধ্যে দিয়ে তারা
এ পর্যন্ত এসেছে এবং এই চাপগুলা ওভারকাম করে এসেছে। তো আমাদের যদি মানে এর সাথে এই গল্প করার ছলে তাদের যে পেছনের যে কঠিন সময় এই জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করি এবং কিভাবে তারা পার করে এসেছে সেটাও যদি আমরা বলি, তাহলে কিন্তু মানুষের মধ্যে এক ধরনের ব্যাপার থাকে যে আমরা কিন্তু আসলে চাপ আমাদের লাইফে আসবে এবং চাপটা কিন্তু আমরা আবার পার করতেও পারি, বা তারা তাদের এই জিনিসগুলা যতটুকু আসলে সামনে নিয়ে আসবে সেই সামনে তার নিজেদের যে স্ট্রেংথের জায়গা সেটাও কিন্তু তাদের জন্য হলো এই চাপটা মোকাবেলা করার জন্য সহায়ক। এবং আর একটা জিনিস হলো মনোযোগ দেওয়া প্রয়োজন যে যেহেতু তারা বাইরে অনেকে হলো মানে হাঁটতো, যারা ডায়াবেটিস ছিল তারা প্রতিদিন সকালে হয়তো বা এক ধরনের প্রাতঃভ্রমণ করতো, সেটা যেহেতু করতে পারছে না, ফিজিক্যাল অ্যাক্টিভিটিটা যেন অন্তত ঠিক থাকে। তার মানে হলো যে ঘরের মধ্যে ছোট্ট পরিসরে এক ধরনের অনেক সময় বসে বসে আমরা অনেক রকমের এক্সারসাইজ করতে পারি, একটু নিজেদেরও যদি টুকটাক যতটুকুনি হলো করা সম্ভব সেটা যদি আমরা করতে পারি। এবং তার চেয়ে তো বড় কথা হলো কিছুটা প্রোডাক্টিভ থাকা। প্রোডাক্টিভ হলো এই বয়সে হয়তো আমরা অনেক সময় মনে করি যে খুব বয়স হয়ে গেছে, 70-80 বয়স, তার এখন আসলে কিছুটা কন্ট্রিবিউট করার কিছু নেই। কিন্তু আমাদের হলো কিন্তু এই যে বাড়িতে যারা ছোট বাচ্চারা আছে তাদেরও নানা রকমের বিষয় নিয়ে কথা বলা, নানা রকমের লাইফের নানা সম্পর্কে তাদেরকে লেসন দেওয়া, সেটাও কিন্তু এক ধরনের আমাদের উৎপাদনশীলতার অংশ। এবং কিছুটা যদি যতটুকু সম্ভব নিজের কাজের জায়গাটা নিজে করা, এর সাথে যদি আসলে আমাদের যেহেতু সামনে আমাদের একটা কঠিন সময় আছে, এখন আমরা কঠিন সময় দিয়ে যাচ্ছি, কিন্তু সামনেও কিন্তু আমাদের আর একটা ডিফিকাল্ট অর্থনৈতিক একটা জায়গায় আমাদের সমস্যা হতে পারে, বা আমাদের সামনে যে সময়টা আমাদের চাকরি নিয়ে প্রবলেম হতে পারে, এটা নিয়ে কিন্তু আমরা বড়রাও নানা রকমের আশঙ্কার মধ্যে থাকছি। এই প্ল্যানের মধ্যে যদি আমরা বড়দেরকে ইনক্লুড করি যে আমরা আসলে সামনের সময়টা আমরা কিভাবে আসলে পার করব, বা এই সময়টার মধ্যে যে কিভাবে আমরা পার করবো, অর্থাৎ ডিসিশন মেকিং প্রসেসে আমরা যদি বড়দের অংশগ্রহণ করাই, তাহলে সেটা কিন্তু তাদের এক ধরনের সেলফ এস্টিমটা বাড়ে, নিজেদের মানে নিজেদের প্রতি গুরুত্ব বাড়ে। এই যে নিজেদের প্রতি গুরুত্ব, নিজেদের আত্মবিশ্বাসের জায়গাটা বাড়ানো, এই জায়গাগুলা কিন্তু মানসিক শক্তি বাড়ানোর ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ। এবং মানসিক শক্তি যত বাড়বে তত বেশি কিন্তু আমাদের এই উদ্বিগ্নতাটা আমাদের হলো কমাতে সাহায্য করবো, এবং এই যে একটা ডিফিকাল্ট টাইম, এই ডিফিকাল্ট টাইমটা আমরা আরো বেটার ওয়েতে আমরা হ্যান্ডেল করতে পারবো। ধন্যবাদ। ধন্যবাদ ডাক্তার মেঘালা, অত্যন্ত চমৎকার বলেছেন। আসলে আমরা কিন্তু অনেক সময় আমাদের বাবা মার কাছে আমাদের যে ভালোবাসা, আমাদের যে অনুভূতি, সেটা প্রকাশ করতে পারি না। কিন্তু মেঘালা আপা যেভাবে বললেন, আমরা যদি এই প্রকাশটা করি, একদম সরাসরি না বললেও বিভিন্ন ভাবে যদি তাদের সাথে সময় কাটিয়ে প্রকাশ করি, এটাও কিন্তু তাদের জন্য একটা বিশাল মানসিক শক্তি হয়ে দাঁড়ায়। আর ডেফিনেটলি এই সময় যদি অন্য কাজও করা যায়, যেমন আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলতে পারি যে আমার শ্বশুর বাগান করেন, তো এই সময় কিন্তু উনি আরো ব্যাপক উৎসাহের সাথে বারান্দায় বাগান করছেন, এবং এগুলো কিন্তু ওনাকে ভালো থাকতে অনেক ক্ষেত্রেই সাহায্য করছে। ধন্যবাদ ডাক্তার মেঘালা। দর্শক, আমি আপনাদেরকে জানিয়ে দিতে চাই যে আমাদের বাংলাদেশ সরকার কিন্তু একটি ওয়েবসাইট উদ্বোধন করেছে, corona.gov.bd, এবং এই ওয়েবসাইটে গেলে আপনি কিন্তু করোনা বিষয়ক সকল তথ্য এবং বাংলাদেশে করোনার যে সমস্ত আপডেট, সংখ্যা, কোন কোন এলাকা লকডাউন হয়ে আছে, কোন হাসপাতালে যেতে হবে করোনায় আক্রান্ত হলে, এবং যদি কোনো কারণে আপনি সন্দেহ করেন করোনা হয়েছে, তাহলে কোন কোন হটলাইনে ফোন করতে হবে। বিশেষ করে আমাদের জাতীয় কল সেন্টার আছে 333, অথবা আমাদের স্বাস্থ্য বাতায়ন আছে 16263, এই সমস্ত নাম্বার আপনি দেখতে পারবেন। এছাড়াও কোথায় কোথায় আমাদের করোনা টেস্ট করা হচ্ছে এবং অন্যান্য সকল নির্দেশনা এবং সরকারি যে গাইডলাইন, সেগুলো কিন্তু আপনি corona.gov.bd এখানে গেলে পেতে পারেন। এবং এছাড়াও এখানে কিন্তু একটি করোনা সিমটম চেকার আছে। আপনি এই ওয়েবসাইটে আপনি কি আক্রান্ত এই বাটনটির উপর ক্লিক করে একটি সিমটম চেকারের মাধ্যমে আপনি কিন্তু দেখতে পারেন যে আপনার কি করোনার কোনো লক্ষণ আছে কিনা, এবং সেক্ষেত্রে আপনার কি করা উচিত। আমি আবারও ডক্টর হেলালের কাছে চলে যাব। সো ডক্টর হেলাল, আপনার কাছে আমার যেটা জানতে চাওয়া, যে এই যে এখন আমরা প্রায় পুরোটা সময় বাসায় থাকছি, এতে অনেক ক্ষেত্রে অনেকের রুটিন নষ্ট হয়ে যাচ্ছে। এবং ইভেন ইতিমধ্যে আমাদের একজন দর্শক জানিয়েছেন যে উনি এখন যেটা হচ্ছে ভোর 5টা পর্যন্ত জেগে থাকছেন, 6টার দিকে ঘুমাতে যাচ্ছেন, দুপুর 3টায় ঘুম থেকে উঠছেন, এবং এই যে রুটিনে নষ্ট হয়ে যাওয়ার কারণে উনি যেগুলো কাজ ওনার ইভেন হোম অফিস থেকে করা উচিত সেগুলো করতে পারছেন না। তাহলে এই যে বাসায় থাকার ক্ষেত্রে কি কি ভাবে আমরা এই সময়টুকুর যে সর্বোত্তম ব্যবহার এটা নিশ্চিত করতে পারি, কিভাবে নিজের প্রোডাক্টিভিটি ঠিক রাখতে পারি, এবং পরিবারকে সময় দেওয়া, হোম অফিস করা, নিজের শারীরিক মানসিক স্বাস্থ্য ভালো রাখা, ঘুম ঠিক রাখা, এগুলো নিশ্চিত করার জন্য আসলে কিভাবে চলা উচিত, এই বিষয়ে যদি আপনি কিছু বলতেন। ধন্যবাদ খালিদ। আসলে এই সময়টিতে আমরা বলেছি যারা বাসায় আছেন, যাদের বাসায় থাকতে বাধ্য হচ্ছেন, সেটি কোয়ারেন্টাইন হোক বা লকডাউন, যেই নামে আমরা বলি না কেন, বাসায় থাকাকালীন সময়ে তারা বিভিন্ন কারণে সংক্রমিত হওয়ার ভয় থেকে, তার ভবিষ্যৎ অনিশ্চয়তা থেকে, তার ঘরের একাকিত্ব বা একটি বদ্ধ দেয়ালের ভিতরে থাকার কারণ থেকে তার মধ্যে উৎকণ্ঠা, মানসিক চাপ সব কিন্তু বেড়ে যাবে। এই সময়টিতে ভালো থাকার জন্য আমাদের যে কয়েকটি উপদেশ বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইনের আলোকে আমরা বলতে পারি, তার প্রথম হচ্ছে আমরা বাসায় থাকা অবস্থায় কেবলমাত্র
উপযুক্ত কর্তৃপক্ষ যারা রয়েছেন তাদের দেয়া তথ্য উপাত্ত গ্রহণ করব। আমরা যে কোনো নিউজ যে কোনো জায়গা থেকে যে কোনো সামাজিক যোগাযোগ মাধ্যম বা যে কোনো ওয়েবসাইটে পেলেই সেটিকে গ্রহণ করব না। নির্ভরযোগ্য সূত্র ছাড়া অন্য কোনো সূত্র থেকে প্রাপ্ত গ্রহণ করব না, কোনো গুজবে কান দেব না। দ্বিতীয় হচ্ছে বেশিরভাগ সময় অর্থাৎ সারাদিন আমরা যেটি বলা হয়েছে সারাদিন করোনা 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 অর্থাৎ সারাদিন করোনা নিয়ে সংবাদ দেখা, করোনা নিয়ে আলাপ করা, করোনা নিয়ে চ্যাটিং করা এগুলো করা যাবে না। জীবনের আরো অনুষঙ্গ আছে, সেই অনুষঙ্গগুলো উপভোগ করার চেষ্টা করতে হবে। অন্যান্য দৈনন্দিন যে কাজগুলো আছে সেগুলো যথাসম্ভব করার চেষ্টা করতে হবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা অনুযায়ী দিনে ২ বারের বেশি করোনা বা কোভিড-19 বিষয়ক সংবাদ দেখার প্রয়োজন নাই। তৃতীয় যে বিষয়টি হচ্ছে আমরা বলবো এই সময়টিতে আমার মানসিকতাকে পরিবর্তন করতে হবে এইভাবে, দৃষ্টিভঙ্গির পরিবর্তন করতে হবে এইভাবে যে আমরা একটি শব্দ প্রায় বলি, যদি আমি ব্যক্তিগতভাবে শব্দটাকে খুব পছন্দ করি না, সেটি হচ্ছে ঘরবন্দি। আমরা বলি এই সময়টাতে আমরা যারা ঘরে আছেন কেউ বন্দী নয়, আমাদের কোনো বন্দী দশা নাই। যারা ঘরে আছেন তারাই মুক্ত আছেন এবং তারাই ভাইরাস থেকে মুক্ত আছেন, তারাই সংক্রমণ থেকে মুক্ত আছেন। যারা বাইরে যাবেন তারাই বন্দী, অর্থাৎ বাইরের পৃথিবীটা বন্দী, ঘরের পৃথিবীটা, ঘরটা আমার মুক্ত। এই দৃষ্টিভঙ্গিটা যে পাল্টাতে পারি যে ঘরে থেকে আমি মুক্ত আছি, তাহলে কিন্তু আমার মনের চাপ অনেকখানি কমে যাবে। অনেকে ভাবছেন আমি ঘরে আছি, কোনো কাজ করছি না, আমি কোনো প্রোডাক্টিভ কিছু নাই, আমি অফিস যেতে পারছি না, আমার কোনো কাজ নাই, আমি বৃথা সময় কাটাচ্ছি। আমরা বলবো না, এখানেও দৃষ্টিভঙ্গির পরিবর্তন করুন। আপনি আপনার ৪০ বছরের জীবনে, ৫০ বছরের জীবনে, ৩০ বছরের জীবনে অথবা ৮০ বছরের জীবনে সবচাইতে গুরুত্বপূর্ণ কাজটি আজ করছেন। সেটি হচ্ছে ঘরে থাকা। ঘরে থাকার মধ্য দিয়ে আপনি নিজেকে রক্ষা করছেন, আপনি আপনার সোসাইটিকে রক্ষা করছেন, আপনার পরিজনদের রক্ষা করছেন। অথবা ঘরে থাকার মধ্য দিয়ে আপনি অনেক বড় কাজ করছেন। আর ঘুমের সাইকেলের কথা বললেন, আমরা বলি কখনো না। কখনো না মানে হচ্ছে রাতের বেলা জেগে থাকা যাবে না, দিনের বেলা ঘুমানো যাবে না। অর্থাৎ ঘুমের সাইকেলটাকে আমাদের খুব বেশি পরিবর্তন করা যাবে না। আমরা হয়তো রাতে যা ঘুমাতাম তার চাইতে ১ ঘন্টা বেশি ঘুমাতে পারি, ২ ঘন্টা বেশি ঘুমাতে পারি। দিনে যা জাগতাম তার চাইতে একটু কম জাগতে পারি। অর্থাৎ আমাদের সাইকেলটাকে ১-২ ঘন্টা এদিক ওদিক করতে পারি। কিন্তু তাই বলে সারারাত জেগে থাকবো আর সারাদিন ঘুমাবো সেটি কিন্তু কাম্য না। এটা আমাদের বডির বায়োলজিক্যাল ক্লক যেটি আমরা বলি, সেই জৈবিক ঘড়িটি, বায়োলজিক্যাল ক্লকটি এলোমেলো হয়ে যায়, যা আমাদের মানসিক অশান্তির কারণ হয়ে দাঁড়ায়, আমাদের আচরণকে আগ্রাসী করে ফেলে, আমাদের চিন্তা ভাবনাগুলোকে এলোমেলো করে ফেলে। আপনি হোম অফিসের কথা বলেছেন। হোম অফিসের কথা বলতে আমরা বলি যে আসলে আপনি যখন হোম অফিস করবেন, বাসায় থেকে কাজ করবেন, তখন আপনি দিনের বেলাটিতে সক্রিয় থাকবেন, রাতের বেলা ঘুমাবেন। আর রাতের বেলা ভালো ঘুমের জন্য প্রয়োজন হচ্ছে ঘুমের অন্তত ২ ঘন্টা আগে থেকে সকল ধরনের ডিভাইস ব্যবহার বন্ধ করে দিবেন। এবং বাড়িতে দিনের বেলাও সারাক্ষণ ডিভাইস, ইলেকট্রনিক মিডিয়ায় ব্যস্ত থাকবেন না। পরিবারের সাথে গুণগত সময় দিবেন। পরিজনদের সাথে আপনি ইন্টারেক্টিভ থাকবেন। তাদের সাথে লুডো খেলবেন, ক্যারাম খেলবেন, কোন একটি বই পড়ে সেটা নিয়ে আলাপ করবেন, কোন একটি মুভি দেখে সেটা নিয়ে কথা বলবেন। তাহলে আপনি পরিবারের সাথে গুণগত সময় দিতে পারলেন। দুজনে মিলে আলাদা, আলাদা মুভি দেখার মধ্যে কোনো গুণগত সময় নেই। আর এই সময় কিন্তু আমরা বলি হোম অফিস করার ক্ষেত্রে সেটি দাপ্তরিকভাবে করতে হবে। টেবিল চেয়ারে বসে আপনি যথাসম্ভব যদি একটু ভালো যদি পারেন তাহলে দাপ্তরিক পোশাক পরে আপনি অফিসটি করার চেষ্টা করবেন বাসায় বসে। আমরা শুয়ে, শুয়ে পেটের উপর ল্যাপটপ রেখে আমরা অফিসের কাজ করব না। আমরা দাপ্তরিকভাবে অফিসের কাজ করব। আর আমাদের দৈনন্দিন ওরিয়েন্টেশনটি ভালো রাখার জন্য আমরা দিনের অন্তত ২০ মিনিট থেকে ৪০ মিনিট সময় জানালার পাশে যেখানে সূর্যালোক আসে সেখানে বসবো অথবা বারান্দায় যেয়ে বসবো। তাতে আমাদের ডে নাইট ওরিয়েন্টেশনটা ভালো থাকবে। সূর্যের আলোতে আমরা খানিকটা নিজেদেরকে সেখানে আমরা একটু সূর্যের আলোটা গ্রহণ করব। সেটিও কিন্তু বলা হয়েছে। আরেকটি বিষয় হচ্ছে এই সময় কিন্তু আচরণটি খিটখিটে হয়ে যেতে পারে কারো, কারো। তারা পরিবারের সদস্যদের সাথে কোনো না কোনো বিবাদে জড়িয়ে পড়তে পারেন। আমরা তাদের উদ্দেশ্যে বলবো এখন পৃথিবীতে অনেক বড় একটি বিষয় চলছে। সেটা হচ্ছে করোনা ভাইরাস বা কোভিড-19, সেটার দিকে ফোকাস করুন। অর্থাৎ সেটাকে আগে দমন করার চেষ্টা করুন। ছোটখাটো বিষয় নিয়ে একে অপরের সাথে তর্কে জড়াবেন না। এভাবেই কিন্তু আমরা আমাদের রুটিন গুলোকে ঠিক রেখে আমাদের মানসিক চাপ কমানোর কিছু পদ্ধতি আমরা গ্রহণ করতে পারি। আর সবশেষে আমাদের বেকুলা খুব সুন্দর করে বলেছেন আমাদের প্রবীণদের জন্য। আমি একটা জিনিস যুক্ত করতে চাই। যারা আমাদের রিস্ক কমিউনিকেশন করেন, যারা আমাদের সোশ্যাল মিডিয়া, যারা আমাদের গণমাধ্যমে কথা বলেন, যারা তথ্যগুলো দেন, তারা অনেক সময় আমরা দেখেছি তারা কিন্তু তথ্যগুলো দেওয়ার সময় বলেন যে যাদের মৃত্যু হয়েছে তাদের মধ্যে ৬০ এর উপরে এতজন, তাদের অনেক কোমরবিডিটি ছিল, ৭০ এর উপরে এতজন, তাদের অনেক কোমরবিডিটি ছিল। এতে কিন্তু বাড়িতে যারা ৬০-৭০ এর উপরে প্রবীণ আছে তাদের মধ্যে একটা এক্সট্রা ভীতি তৈরি হয়, একটু অতিরিক্ত ভীতি তৈরি হয়। আমরা বলবো এই ধরনের রিস্ক কমিউনিকেশন করার ক্ষেত্রে, তথ্যগুলো দেওয়ার ক্ষেত্রে আমরা আরেকটু টেকনিক্যাল হব। তখন আমরা কিন্তু সুস্থ হয়ে যারা বাড়ি ফিরেছেন তাদের মধ্যে কতজনের বয়স ৬০ এর উপরে, কতজনের বয়স ৭০ এর উপরে সেটি আমরা বলার চেষ্টা করব। যে সুস্থ হয়ে যারা বাড়ি ফিরেছেন তাদের মধ্যে ৭০ এর উপরে রয়েছেন ৫ জন, ৬০ এর উপরে রয়েছেন ৫ জন, অথবা হোম আইসোলেশনে থেকে সুস্থ হয়ে গেছেন ৭০ এর উপরে বয়স্ক মানুষ এতজন। সুতরাং আমরা যদি একটু পজিটিভলি জিনিসগুলোকে প্রচার করি তাহলে আমাদের বয়স্ক ব্যক্তিদের উপরে মানসিক চাপ কম থাকবে। ধন্যবাদ হেলাল ভাই। আসলে আমি মুগ্ধ হয়ে আপনার কথা শুনছিলাম। অত্যন্ত গুরুত্বপূর্ণ, চমৎকার ভাবে আপনি উপস্থাপন করেছেন।
আমাদেরকে অবশ্যই করোনা করোনা করা থেকে বিরত থাকতে হবে। আসলে এর চেয়ে ভালো উপায় আর নাই মানসিক স্বাস্থ্য থেকে, মানে মানসিক স্বাস্থ্যকে ঠিক রাখার জন্য। এবং আমাদের নিজেদের ঘরেই মুক্তি খুঁজতে হবে, নিজেকে নতুন করে আবিষ্কার করতে হবে, পরিবারের মানুষজনদেরকে নতুন করে আবিষ্কার করতে হবে। ধন্যবাদ। আমি আশা করবো আমাদের দর্শকরা ওনার প্রত্যেকটা উপদেশ খুব সুন্দর করে খেয়াল করেছেন এবং মেনে চলার চেষ্টা করবেন। বিশেষ করে আরেকটি খুব সুন্দর কথা বলেছেন, আমরা বিশেষ করে আমাদের জন্য বা এই ধরনের মানুষদের জন্য অনেক ক্ষেত্রে প্রযোজ্য যে ল্যাপটপ ব্যবহার করছি কিন্তু আমি বিছানায় শুয়ে শুয়ে অফিস করছি, সেটা করা যাবে না। ঠিকভাবে অফিস করার মতো করে অফিস করতে হবে। ধন্যবাদ হেলাল ভাই। দর্শক, এই পর্যায়ে আপনাদের একটু জানিয়ে দিতে চাই যে আমাদের সরকার কিন্তু বারবার আমাদের উদ্বুদ্ধ করছেন। আমরা জানি ইতিমধ্যে আমাদের অনেক ডাক্তার, নার্স এবং স্বাস্থ্যকর্মী আক্রান্ত হয়েছেন, এবং এটা হওয়ার একটি বড় কারণ হচ্ছে যে অনেক ক্ষেত্রে আমাদের রোগী যারা আছেন, যারা করোনা আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছেন, ওনারা সরাসরি হাসপাতালে চলে যাচ্ছেন। তো এক্ষেত্রে আমরা আমাদের কোনো মানুষ যদি কোনো কারণে করোনার কোনো লক্ষণে আক্রান্ত হন, তাদেরকে অনুরোধ করবো যে আপনারা সবার প্রথমে টেলিমেডিসিন ব্যবহার করুন। আপনারা আমাদের জাতীয় কল সেন্টার আছে ৩৩৩ অথবা স্বাস্থ্য বাতায়ন আছে ১৬২৬৩, এই সমস্ত নাম্বারে কল করে প্রথমে ডাক্তারের সাথে কথা বলুন, এবং ওনারা নির্ধারণ করবে যে আপনার কি করোনা আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে কি নাই। এবং যদি না থাকে তাহলে ওনারা আপনাকে যেমন আশ্বস্ত করবেন, যদি থাকেও তাহলে ওনারাই পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবেন। আপনার বাসায় স্যাম্পল কালেকশনের জন্য লোক পাঠাবেন। আর যদি কোনো কারণে আপনার পরিস্থিতি বেশি খারাপ হয়, তাহলে ওনারাই আপনাদেরকে কোন হাসপাতালে কিভাবে যেতে হবে সে ব্যাপারে আপনাদেরকে উপদেশ দেবেন। এছাড়াও কোথায় কখন যেতে হবে, কিভাবে চলতে হবে বা কোন নাম্বারে ফোন করতে হবে, এটা জানার জন্য আপনারা কিন্তু corona.gov.bd এই ওয়েবসাইটে ভিজিট করতে পারেন। এবং এছাড়াও আমাদের যে ডিজিটাল হেলথ কেয়ার সলিউশন, ওনাদের একটি হটলাইন নাম্বার আছে ২০০০০ অথবা ২০,০০০। এই নাম্বারে আপনারা গ্রামীণ ফোন নাম্বার থেকে ফোন করে দিনরাত ২৪ ঘন্টা ডাক্তারের পরামর্শ নিতে পারবেন। আমি আমাদের মেঘালা আপার কাছে একটু জানতে চাচ্ছি, হেলাল ভাই যে কথাগুলো বললেন, ওনার একদম বক্তব্যের শেষের দিকে বলেছেন যে পরিবারের সদস্যদের মধ্যে অনেক ক্ষেত্রে রাগারাগি হচ্ছে, মানুষ খিটমিটে আচরণ করছে। এই ব্যাপারে আমি আসলে আপনার কাছে একটু বিশেষ জানতে চাচ্ছি যে আমরা আসলেই দেখছি যে অন্য সময় কিন্তু আমরা বাসায় পরিবারের সদস্যরা এত বড় সময় নিজেরা একসাথে কাছাকাছি থাকতাম না, এবং এখন আমরা অনেক বেশি সময় পরস্পরের সাথে আছি, এবং অনেকের হয়তো নতুন করে তারা সম্পর্ককে আবিষ্কার করছেন, কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে খিটমিটে আচরণ হচ্ছে মানুষের মধ্যে। হাজবেন্ড ওয়াইফ পরস্পরের সাথে রাগারাগি করছে, মানুষজন বাচ্চাদের সাথে রাগারাগি করছে, এবং ক্ষেত্র বিশেষে দেখা যাচ্ছে ভায়োলেন্সও বেড়ে যাচ্ছে। তো এই সময়ে পারিবারিক এবং পারস্পরিক সম্পর্ক ভালো রাখা এবং তিক্ততা এড়ানোর জন্য আমাদের কি করা উচিত, ডাক্তার মেঘালা? খুব ভালো একটা প্রশ্ন। প্রথমত আমি বলতে চাই যে এই যে আমাদের এক ধরনের যে আচরণের যে পরিবর্তন হয়েছে, যেটা ডক্টর হেলাল প্রথমেই কিন্তু বলছে যে আমরা অনেকের উদ্বিগ্ন হচ্ছে, আতঙ্কিত হচ্ছে, এবং আমাদের অনেকে একটু খিটখিটে মেজাজে হয়ে গেছে। তো সেই খিটখিটে মেজাজ থেকে কিন্তু আসলে পরস্পরের প্রতি যে সহনশীলতা সেটাও কিন্তু অনেকখানি কমে গিয়েছে। তো আমি প্রথমেই বলতে চাই এই যে আমাদের আপাতত ভাবে পারিবারিক সদস্যদের সাথে যে সম্পর্কের যে অবনতি, এটা যে আসলে বেসিক তাদের যে সম্পর্কের যে ভিত্তি সেটা যে খুব নড়বড়ে হয়ে গেছে ব্যাপারটা তা না। কিছুটা বলা যায় যে এ ধরনের যে কিছুটা সহিংস আচরণ বা কিছুটা অনাকাঙ্ক্ষিত আচরণ বা পরস্পরের সাথে যে এক ধরনের নেতিবাচক আচরণ, এটা রিফ্লেক্ট করে যে যেহেতু আমরা নিজেরা আসলে মানসিকভাবে তেমন একটা কেউই কিন্তু ভালো নাই, সবাই এক ধরনের আশঙ্কার মধ্যে আছে। আমাদের করোনা আক্রান্ত হই কিনা সেটা নিয়ে আমরা দুশ্চিন্তা আছে, আমাদের প্রিয়জনদের নিয়ে আমাদের এক ধরনের দুশ্চিন্তা গ্রস্ত আছে। এই করোনা পরবর্তী সময়টা আমাদের কিরকম হবে সেটা নিয়েও কিন্তু আমাদের এক ধরনের ভাবনা রয়েছে, এবং আমরা জানিও না যে এই যে আমরা একটা কঠিন সময় পার করছি, সেই কঠিন সময়টা আমরা আসলে কতদিন আমাদের পার করতে হবে। তো কাজে সামগ্রিক এই বিষয়গুলা কিন্তু আমাদের মানসিক ভাবে এক ধরনের যে যেমনই থাকুক না কেন, যতই মানসিক শক্তি আমাদের ভালো থাকুক না কেন, কেউ কিন্তু আমরা ঠিক একদম পরিপূর্ণভাবে ভালো নাই, এক ধরনের কিন্তু আশঙ্কা সবার মধ্যেই কাজ করছে। কাজে হলো যে এই আশঙ্কা উদ্বিগ্নতা থেকেও কিন্তু এই যে আমাদের যে মানসিক যে বলবো যে কিছুটা নেতিবাচক যে আচরণ, সেটা কিন্তু এটার এক ধরনের বহিঃপ্রকাশ। তো প্রথমেই মানে আমাদের এটা জানা ভালো বা আমাদের এটা প্রথমে এটা মাথায় রাখতে হবে, এই যে একটা খুব ডিফিকাল্ট টাইম, এই ডিফিকাল্ট টাইমটা আসলে আমাদের কিছু করার নেই, এটা কিন্তু আমাদের প্রথমত গ্রহণ করতেই হবে। তো এই ডিফিকাল্ট টাইমটা আমরা কতটুকু বেটার ওয়েতে আমরা পার করতে পারি, এটাই কিন্তু আমাদের মূল ফোকাস রাখতে হবে, এবং যত বেটার ওয়েতে আমরা এটাকে হ্যান্ডেল করতে পারবো তত এই সময়টা আমাদের কঠিন সময়টা ততটা একটু কমবে। এবং তার চেয়ে তো বড় কথা হলো যে এই ভালো থাকার সাথে কিন্তু আমাদের মানসিক ভালো থাকা ডিপেন্ড করছে, এবং তার সাথেও কিন্তু আমাদের এক ধরনের রোগ প্রতিরোধ ক্ষমতা ডিপেন্ড করছে। এবং এই ভালো থাকার অন্যতম শর্ত বা অন্য ধরনের নির্ণায়ক কিন্তু আমরা যাদের সাথে আছি, অর্থাৎ পরিবারের মানুষের সাথে যাদের সাথে
আছি তাদের সাথে মিলেমিশে থাকা। অর্থাৎ হলো এই যে আমাদের এখন হলো ঘরের মধ্যে আমরা 24 ঘন্টা আছি, তাদের সাথে সম্পর্কগুলো যদি আমাদের ভালো না থাকে তাহলে কিন্তু সেটা আমাকে মানসিকভাবে অবশ্যই হলো ক্ষতিগ্রস্ত করবে। কাজে আমার নিজের প্রয়োজনেই কিন্তু আমার আরেকজনকে ভালো রাখা প্রয়োজন। তো আমি প্রথমত বলবো হলো যে একটু হলো পরস্পরের প্রতি সহনশীলতাটা বাড়ানো। আমাদের অনেক ক্ষেত্রে কিন্তু এক ধরনের প্রত্যাশা থাকে, যেমন আমাদের বিশেষ করে যদি আমি একটু মহিলাদের দিকে বলি, অনেক সময় পুরুষদের নিয়ে এক ধরনের তার হয়তোবা কিছুটা প্রত্যাশা থাকে যে তারা ইকুয়াল পার্টিসিপেশন করবে, বা যে রেঞ্জের সে কাজ এক্সপেক্ট করছে সেই রেঞ্জে হয়তোবা সেভাবে তার প্রত্যাশা পূরণ করছে না, সেটা হয়তোবা এক ধরনের তার মধ্যে অসন্তোষ বাড়িয়ে দিচ্ছে এবং সেটা হয়তোবা সে রিয়াক্ট করছে। এবং তার রিয়াকশনটা অথবা আবার পুরুষদের মধ্যেও কিন্তু, অর্থাৎ যারা বাইরে থাকে তারা যখন এখন গৃহে অবস্থান করছে এক ধরনের কিন্তু মনে করতে পারে যে আমরা এতদিন পরে এত সময়ের জন্য বাসায় আছি, তারাও এক ধরনের বাড়তি আদর যত্ন কিন্তু এক্সপেক্ট করতে পারে। কিন্তু বাড়তি আদর যত্ন কিন্তু আমাদের গৃহকর্ত্রী যারা রয়েছে তাদের জন্য কিন্তু একটা চাপ হয়ে যাচ্ছে। তো কিছুটা গৃহস্থালী কাজ নিয়েও কিন্তু পরস্পরের মধ্যে এক ধরনের দ্বন্দ্ব বেঁধে যাচ্ছে। তো আমি প্রথমে বলবো হলো বাইরের যে আমাদের যে আচরণ, অর্থাৎ হলো যে আমাদের এক ধরনের নেতিবাচক আচরণ, খিটখিটে ভাব, এটার প্রতি ফোকাস না করে আমরা যদি একটু আরেকজনের মানসিক জায়গাটার দিকে আমরা একটু দৃষ্টি দেই, অর্থাৎ হলো যে এই যে তার পুরা বিষয়টার যে এক ধরনের খারাপ সময়ের এক ধরনের রিফ্লেকশন তার বাহ্যিক প্রকাশে হচ্ছে, সেটাকে যদি আমরা দেখি তাহলে কিন্তু আমাদের আরেকজনের নেতিবাচক আচরণ আমরা একটু গ্রহণ করতে পারবো। তার চেয়ে তো বড় কথা হলো যে এই সময়টা আসলে আমাদের যতটা সম্ভব পরস্পরকে অ্যাকোমোডেট করা। আমাদের মাথায় রাখতে হবে যে আমরা কিন্তু কেউই পারফেক্ট না, আমরা প্রত্যেকেই হলো আমাদের অনেক পজিটিভ কোয়ালিটি আছে, ভালো বৈশিষ্ট্য রয়েছে, আবার অনেক রকমের হয়তো বা সীমাবদ্ধতা রয়েছে। তো আমাদের নিজেদের ভালো থাকার প্রয়োজনে আমাদের যে প্রিয়জন তার যে শক্তির জায়গাগুলো আমরা যেমন রেকগনাইজ করব, তার যেমন ভালো জায়গাগুলো রেকগনাইজ করব, তেমনি তার লিমিটেশনের জায়গাগুলো কিন্তু আসলে আমার একটু মেনে নিতে হবে এই সময়। এবং কিছু ক্ষেত্রে যতটুকুনি আসলে আরেকজন তাকে হেল্প করছে, হয়তোবা তার পুরা ঘরের রান্না বান্নায় হয়তো অংশগ্রহণ করছে না, বা পুরা ঘরের পরিষ্কার পরিচ্ছন্নতা কিন্তু অংশগ্রহণ করছে না, কিন্তু হয়তোবা তার বাচ্চাদের দেখাশোনা করছে, বাচ্চাদের লেখাপড়ায় তাকে সাহায্য করছে, অথবা খাবারের জায়গাটা এগিয়ে দিচ্ছে, বাইরে বাজার করে নিয়ে আসছে, এই যে তাকে যতটুকুনি আসলে সাহায্য করছে, এটাকে যদি আমরা প্রকাশ করি, এটাকে যদি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি, সেটা কিন্তু আরেকজনের হলো মানসিক ভাবে তাকে আরেকজনকে ভালো রাখতে সাহায্য করবে, এবং এটাও কিন্তু এক ধরনের ফিডব্যাক দিবে। অর্থাৎ হলো, এবং আরেকজনেরও উচিত, অর্থাৎ হলো যারা ঘরের যে মূল কাজের মধ্যে আছে, যে আমাদের যে রান্না বান্না, আমার যে আগের ঘর গুছানো, সেটা হয়তো বা করোনা পূর্ববর্তী অবস্থার মধ্যে সে স্ট্যান্ডার্ডে আমরা অনেকে মেনটেন করতে পারছি না, কিন্তু যতটুকুনি হচ্ছে সেটা যদি পরস্পরকে আমরা সমালোচনা না করে আমরা যদি এটাকে পজিটিভ রিমার্ক করি, সেটা কিন্তু একজনের প্রতি উৎসাহ তৈরি করবে এবং এই সময়টা কিন্তু ভালো রাখতে তাকে সাহায্য করবে। অর্থাৎ হলো, খুব যেটা আমরা বুঝি সিম্পল ভাবে বলি, যে তার নেতিবাচক বৈশিষ্ট্যগুলোকে আমরা আসলে একটু ইগনোর করা, লিমিটেশনের জায়গাগুলোকে একটু ইগনোর করা এবং হলো মেনে নেওয়া। এবং দ্বিতীয়ত হলো যে তার যে পজিটিভ যে যতটুকুনি করছে সেটা হলো তাকে পজিটিভ রিমার্ক করা, তাকে প্রশংসা করা, এবং হলো তাকে তার কৃতজ্ঞতার জায়গাটাও কিন্তু হলো প্রকাশ করা উচিত। আর এর চেয়ে হলো যেটা আমাদের আসলে দুজনের মানে পরিবারের সদস্যদের ক্ষেত্রে যেটা দেখতে হবে আর কি, যে একটু হলো আসলে এই সময়টা একটু যদি সাহায্য করা যায়, যতটুকুনি আসলে আমাদের সাহায্য করতে পারি, এবং একসাথে যতটুকু আন্তরিক টাইম কাটানো যায়। আমাদের যদি প্রতিদিনই, আমাদের ডক্টর হেলাল একটা রুটিনের কথা বলছিল, এই রুটিনের মধ্যে যদি একটা সময় থাকে যে এই সময়টা আমরা পরিবারের সদস্যদের সাথে আমরা একটা খুব ভালো সময় কাটাবো, সে সময়টা হতে পারে একসাথে আমরা গল্প করা, নিজেদের মধ্যে নানা বিষয় নিয়ে আমাদের কথা বলা, আমাদের সামনে সময়গুলা যে আমাদের যদি কোনো ক্রাইসিস আসছে সেটা আমরা হ্যান্ডেল করবো কিভাবে, সেটা এক ধরনের পরিকল্পনা করা, এবং হলো বর্তমান সময়টাও তারা কিভাবে তারা পার করছে, তাদের ভিতরে যে অ্যাংজাইটি আছে, আশঙ্কা আছে, সেটা মনের মধ্যে না রেখে আরেকজনের সাথে শেয়ার করা, এই সবকিছুই কিন্তু আমাদের সম্পর্কের মধ্যে হলো আসলে নৈকট্য বাড়ায় এবং অন্তরঙ্গতাটা তৈরি করে। এবং একসাথে কিছুটা বলবো প্লেজারেবল টাইমও কাটানো উচিত, যেমন একসাথে আসলে মুভি দেখা, এবং মুভি দেখে ব্যাপারটা সম্পর্কে কেমন লাগবে সেটা নিয়ে ডিসকাস করা যেতে পারে। ইনডোর যে গেম গুলো আছে সেটাও কিন্তু আমরা সপ্তাহে একদিন, 2 দিন বা প্রতিদিনই আমরা কিন্তু একটা টাইম রাখতে পারি, যেটা আমরা সন্তানদের সাথে, আমাদের স্বামী স্ত্রী বা অন্যান্য যারা আছে তবে সব সাথে এক ধরনের ইনডোর গেম, যেটা আমাদের আগের সময় ছিল যে লুডো খেলা, ক্যারাম বোর্ড খেলা, সেটা কিন্তু আমাদের পরস্পরের সাথে ইন্টারাকশন তৈরি করতে সাহায্য করে পরস্পর, এবং অনেকখানি কিন্তু আমাদের অ্যাংজাইটিটাও রিলিফ হয়ে যায়। এবং এর সাথে এই যে আমাদের একটা প্লেজারেবল টাইম কাটাচ্ছি, সেটার সাথে কিন্তু আমাদের অন্যান্যদের সাথে যে অনেক ধরনের অভিযোগ থাকে, অনেক রকমের এক ধরনের অসন্তোষ থাকে, সেটাও কিন্তু অনেকখানি হলে এটা মিটিগেটেড হয়ে যায়, রিপ্লেসড হয়ে যায়। তো আসলে আমাদের পুরো সময়টা ভালো থাকাটা আসলে এক ধরনের স্ট্র্যাটেজি,
সময়টা আমাদের হলো এরকম থাকতেই পারে। তো আমাদের এবং এটা নিজের উপরে ডিপেন্ড করবে যে আমি কতটুকু ভালো থাকবো, অর্থাৎ স্ট্র্যাটেজিটা আমরা কি নিচ্ছি। যদি আমি আসলে রং স্ট্র্যাটেজি নেই, সেটা কিন্তু আসলে আমার জন্য আসলে নেগেটিভ রাখতে হবে, এবং আরেকজনের আমার ভালো থাকার জন্য কিন্তু আরেকজনকে ভালো রাখতে হবে। অর্থাৎ হলো পারস্পরিক ভালো থাকাটা হলো দুজনের সাথে সংযুক্ত। আমি যদি আরেকজনকে ভালো না রাখি, সেও কিন্তু কোনো না কোনো ভাবে আমাকে ভালো রাখবে না। কাজেই আমার নিজের প্রয়োজনে যখন আমি আরেকজনকে ভালো রাখবো, আরেকজনকে আমি প্রশংসা করবো, আরেকজনের পজিটিভ জায়গাগুলো আমি হাইলাইট করবো, ঠিক একই ফিডব্যাক কিন্তু আমি তার কাছ থেকে পাবো। তো এই জায়গাগুলো আমি বলবো একটু, যখনই আসলে রাগ হবে, উত্তেজিত হবে, তখন আমি বলবো সাথে সাথে সেটা প্রকাশ না করা, সেটা একটু সময় নেওয়া। কারণ আসলে যখন আমরা খুব অ্যাংশাস হয়ে যাই, আমরা যখন আসলে ভিতরে ভিতরে খুব উদ্বিগ্ন হয়ে যাই, তখন কিন্তু আমরা হঠাৎ করে রিয়াক্ট করে ফেলি, এবং যখন রিয়াক্ট করে ফেলি সেটা খুব আসলে খুব নেতিবাচক ভাবে হয়, আরেকজনকে হার্ট করা হয়ে যায়। তো আমরা বলবো সবসময় একটু সময় নেওয়া। অর্থাৎ হলো যখনই সে খুব রেগে যাচ্ছে, দেখছে যে একজন হয়তো শুয়ে বসে আছে, সেটা হয়তো আরেকজনের মধ্যে খুব রাগ তৈরি করছে, সাথে সাথে আমি প্রকাশ না করে আমি বলবো যে আমি এটা নিয়ে কথা বলবো, কিন্তু ৮ ঘন্টা পরে। যখন ৮ ঘন্টা পরে সে বিষয়টা নিয়ে কথা বলবে, এর মধ্যে কিন্তু তার অ্যাংজাইটিটা অনেকখানি কমে যাবে, এবং তার যখন সে বিষয়টা নিয়ে কথা বলবে, এটা অনেক কনস্ট্রাকটিভ উপায় হবে। অর্থাৎ হার্ট করার বদলে সে যে মেসেজটা দিতে চাচ্ছে, সেটা অনেক রেসপেক্টফুল ওয়েতে আসলে সেটা কনভে করা হবে, এবং আরেকজনও কিন্তু তখন হলো রিসিভ করার জায়গার মধ্যে থাকে। তো আমি বলবো হলে এই জায়গাগুলো আসলে প্রত্যেকের মনোযোগ দেওয়া উচিত, এবং যারা আসলে অতিরিক্ত রেগে যায়, অতিরিক্ত খিটখিটে মেজাজ হয়ে যায়, তারা কিন্তু আমি বলবো এক ধরনের একটু উদ্বিগ্নতায় ভুগে। কাজে তারা যদি একটু নিয়মিত এক্সারসাইজ করে, ব্রিদিং এক্সারসাইজ করে, বা শ্বাস প্রশ্বাসের ব্যায়াম সেটা করে, সেটাও কিন্তু তাদের অ্যাংজাইটিটা কমাতে সাহায্য করবে, এবং তাদের মধ্যে যে মানে এই যে মেজাজ খিটখিটে ভাবটা অনেকখানি কমাতে সাহায্য করবে, এবং পারস্পরিক যে বোঝাপড়া সেটা অনেক বেটার করতে সাহায্য করবে। ধন্যবাদ মেঘালা আপা, আপনি খুব সুন্দর করে বলেছেন। আসলে আমাদের এই সময় নিজেদের প্রয়োজনেই পরস্পরের সাথে মিলেমিশে ভালো থাকতে হবে, এবং পরস্পরের ভালো জিনিসটা যেন আমরা খুশি হব, তেমন ভাবে খারাপ জিনিসটা একসেপ্ট করে নিতে হবে। ধন্যবাদ। আমি দর্শকদের জানাতে চাচ্ছি যে সরকারের পাশাপাশি অনেক বেসরকারি অর্থাৎ প্রাইভেট টেলিমেডিসিন লাইনও কিন্তু এই সময় সেবা দিচ্ছে, এবং আপনারা যদি corona.gov.bd/telemedicine এই অ্যাড্রেসটিতে যান, তাহলে আপনারা যে সমস্ত প্রাইভেট প্রোভাইডার টেলিমেডিসিন সেবা দিচ্ছে তাদের লিস্ট দেখতে পাবেন, এবং তাদের নামগুলো জানতে পারবেন। এছাড়াও ডিজিটাল হেলথ কেয়ার সলিউশন কিন্তু টেলিমেডিসিনের পাশাপাশি অ্যাপের মাধ্যমে, ভিডিও কল অথবা চ্যাটের মাধ্যমেও আমাদের দর্শকদেরকে অথবা যে সমস্ত রোগী বা মানুষ আছেন তাদেরকে সেবা দিচ্ছে। তো আপনারা যদি যে কোনো সময় care.dh.health এই ওয়েবসাইটটিতে যান, তাহলে আপনারা চ্যাট বা ভিডিও কলের মাধ্যমে আমাদের ডক্টরদের সেবা নিতে পারবেন। এছাড়াও সেখানে একটি লাইফ ইন্স্যুরেন্স এবং হেলথ ইন্স্যুরেন্সের ব্যাপার আছে, যেটা কিনা আপনারা ফ্রি রেজিস্টার করতে পারবেন। তো দর্শক, আমি আবারও হিলাল স্যারের কাছে ফিরে আসতে চাচ্ছি। তো হিলাল ভাই, আপনার কাছে আমার প্রশ্ন, অনেক বাবা মাই খুব এই সময় একটু উদ্বিগ্ন বা একটু কনফিউজ যে বাচ্চাদের সাথে কিভাবে ডিল করা উচিত। বিশেষ করে বাচ্চাদেরকে কি সত্যিটুকু বলবে যে করোনার এই যে পরিস্থিতি, সত্যিটুকু তাদেরকে জানানো উচিত নাকি জানানো উচিত না? বাচ্চারা যে সারাদিন বাসায় আছে, তাদের ভালো যেন সময় কাটে, যেন বাচ্চাদের জন্য কি করা উচিত, বাচ্চাদের খেলাধুলা, পড়াশোনা, এগুলোর মধ্যে কিভাবে সমন্বয় করা উচিত? তো এই বিষয়ে যদি আপনি কিছু বলতেন। ধন্যবাদ আপনাকে। আসলে বাবা মারাও যেমনি একটি শঙ্কায় থাকেন, উদ্বিগ্নতায় থাকেন, আমরা মনে করি শিশুরা হয়তো কিছু বুঝতে পারতেছে না, তারা হয়তো বুঝছে না যে করোনা কি, তারা কোভিড কি, সুতরাং তাদের আবার উদ্বিগ্নতা কি, তাদের আবার শঙ্কা কি। কিন্তু কথাটি কিন্তু সত্য নয়। প্রকৃত সত্য হচ্ছে বাবা মার উদ্বিগ্নতা, বাবা মার শঙ্কা, বাবা মার আতঙ্ক এবং চারপাশে যা ঘটছে তার সবকিছু কিন্তু শিশুকে স্পর্শ করে, এবং শিশুরাও কিন্তু উদ্বিগ্ন হয়, তারাও আতঙ্কিত হয়। এবং এই সময় দেখা যায় এই উদ্বিগ্নতা থেকে, এই উৎকণ্ঠা থেকে, আতঙ্ক থেকে শিশুদের চিন্তার পরিবর্তন ঘটছে, তাদের আচরণের পরিবর্তন ঘটছে। তারাও খিটখিটে হয়ে যাচ্ছে, কোনো শিশু বিছানা ভেজাচ্ছে, বড় হয়ে যাওয়া, তাদের পেশাব করা বন্ধ হয়ে গিয়েছিল, তারা আবার বিছানা ভেজাচ্ছে, কেউ খেতে চাচ্ছে না, কেউ অতিরিক্ত বায়না করছে, কেউ হয়তো বাবা মাকে আঁকড়ে ধরে রাখার চেষ্টা করছে। নানাভাবে শিশুদের উৎকণ্ঠাগুলো কিন্তু এই সময় আমরা প্রকাশ পাই। আমরা বলবো শিশুদের উৎকণ্ঠাগুলো ক্ষেত্রে যখন আমরা শিশুদের উৎকণ্ঠা কমাতে চাই এই করোনা পরিস্থিতিতে, তখন যেই বিষয়টিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা সবার আগে গুরুত্ব দিয়েছিল, প্রথমেই অনেক শুরুতেই তারা একটি গাইডলাইন প্রকাশ করেছিল শিশু কিশোরদের মানসিক চাপ কিভাবে কমাবে সেই উপলক্ষে। সেখানে কিন্তু বলা হয়েছিল যে শিশুদেরকে করোনা ভাইরাসের সংক্রমণ ও স্বাস্থ্যবিধি সম্পর্কে প্রকৃত এবং সত্য তথ্য তার বয়স উপযোগী করে অবশ্যই দিতে হবে। অর্থাৎ তার কাছ থেকে কোনো কিছু গোপন করা যাবে না, তাকে কোনো মিথ্যা আশ্বাস দেওয়া যাবে না, না এটা কিছু না, এটা ভালো হয়ে যাবে, এতে কোনো কিছু হবে না, তুমি এখান থেকে নিরাপদ, আমরা নিরাপদ, এরকম কোনো মিথ্যা আশঙ্কা তথ্য তাকে দেওয়া যাবে না। আবার তাকে ভয়ও দেখানো যাবে না যে তাকে করোনা খুব খারাপ, করোনা তোমাকে ধরবে, করোনা একটা রাক্ষস, এই ধরনের মিথ্যা কথা বলা যাবে না। প্রকৃত তথ্য তাকে বলতে হবে যে করোনা একটি ভাইরাস, এই ভাইরাস থেকে কিভাবে আমরা সংক্রমিত হচ্ছি
এবং কোন কোন স্বাস্থ্যবিধি মেনে চললে আমরা এই ভাইরাস থেকে মুক্ত থাকতে পারবো। অর্থাৎ তার বয়স উপযোগী করে ৩টা-৪টা তথ্য তাদেরকে আমাদেরকে খুব পরিষ্কারভাবে দিতে হবে। দ্বিতীয়ত হচ্ছে তাদের সাথে গুণগত সময় দিতে হবে। গুণগত সময় অর্থ কিন্তু মেঘলা একটু আগে খুব সুন্দর করে ব্যাখ্যা করেছে। গুণগত সময় অর্থ হচ্ছে তার সাথে ইন্টারেক্ট করতে হবে, তার সাথে ইন্টারেক্টিভ থাকতে হবে। আমরা জিজ্ঞাসা করেছি যে আপনি কি আপনার সন্তানকে গুণগত সময় দেন? বলে হ্যাঁ, এখন তো সারাদিন বাসায় বসে থাকি। সেও নেটফ্লিক্সে ছবি দেখে, আমিও নেটফ্লিক্সে মুভি দেখি। দুইজনে পাশাপাশি বসে দেখি। এটা কিন্তু গুণগত সময় না। কারণ আপনার মনোযোগ ছিল সিনেমার দিকে, সন্তানের মনোযোগ ছিল সিনেমার দিকে। আমরা বলবো মনোযোগটা আপনার মনোযোগ হবে সন্তানের দিকে, অথবা সন্তানের মনোযোগ হবে আপনার দিকে। দুজনে মিলে যখন আপনারা একটি সময় কাটাবেন সেটি হচ্ছে প্রকৃত গুণগত সময়। সেটির জন্য ১০ ঘন্টা ৮ ঘন্টা সময় দেওয়ার দরকার নাই। ২০ মিনিট ৫০ মিনিট ১ ঘন্টা সময় যদি গুণগত সময় দেন সেটি অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই সময়টাতে শিশুদেরকে বকা দেওয়া যাবে না, ধমক দেওয়া যাবে না, তাদের সাথে কোনো ধরনের বিরূপ আচরণ করা যাবে না। কখনো কখনো লকডাউন পরিস্থিতিতেও তার শারীরিক মানসিক নিরাপত্তার দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। একটি শিশুর কোনো মানসিক বা শারীরিক নিরাপত্তা ব্যাহত হচ্ছে কিনা, কেউ তাকে আঘাত করছে কিনা, কোনো শারীরিকভাবে সে ক্ষতিগ্রস্ত হচ্ছে কিনা, সেদিকেও কিন্তু বাবা-মার একটা মনোযোগ দিতে হবে। আরেকটি হচ্ছে এই সময়টা শিশুর সাথে ইন্টারেক্টিভ খেলার পাশাপাশি আমরা বলব তাকে এই জ্ঞানটুক, এই কথাটুক আগে বলে রাখতে হবে যে, যেকোনো সময় জরুরি প্রয়োজনে কোনো বিপদ হলে পরিবারের তোমার কোনো সদস্য তোমার থেকে কিছুদিনের জন্য আলাদা হয়ে যাবেন। এবং আলাদা হয়ে এমন হতে পারে একই বাড়িতে থেকে তিনি আলাদা ঘরে থাকতে পারেন, অথবা তাকে হাসপাতালেও ভর্তি হতে পারে। এই বিষয়টি শিশুকে আগাম জানিয়ে রাখতে হবে। না হলে হঠাৎ করে তার বাবা বা মা বা খুব কেয়ার গিভার কেউ একজন যদি অসুস্থ হয়ে আইসোলেশনে চলে যায় অথবা হাসপাতালে ভর্তি হয়, তখন শিশুর উদ্বিগ্নতা কিন্তু অনেক বেশি বেড়ে যাবে। ফলে আমরা বলবো শিশুকে আগাম একটি ধারণা দিয়ে রাখতে হবে যে এরকম পরিস্থিতিতে তোমার কিন্তু এরকম কেউ দূরে থাকতে পারে, এটিকে স্বাভাবিকভাবে নাও, সুস্থ হলে সে আবার তোমার কাছে চলে আসবে। আরেকটি বিষয় মনে রাখতে হবে আমাদের শিশু লালন পালনের ক্ষেত্রে, হয়তো অনেক সময় আমরা দেখি যে মা হয়তো শিশুকে বেশি লালন পালন করেন অথবা বাবা হয়তো শিশুকে বেশি লালন পালন করেন। আমরা বলবো এই সময়টাতে দুজনের কিন্তু লালন পালনের ভারটি ভাগ করে নিতে হবে। কারণ কোনো পরিবর্তিত পরিস্থিতিতে একজন কিন্তু অনুপস্থিত থাকতে পারেন। সুতরাং তার অনুপস্থিতিতে আরেকজন যেন হতবিহ্বল হয়ে না পড়ে, সেই জন্য বাবাকেও অথবা মাকেও দুজনকেই সমানভাবে দায়িত্ব নিতে হবে, যাতে একজনের অনুপস্থিতিতে আরেকজন শিশুর যত্নটি চালিয়ে নিতে পারে। এবং সবশেষে আরেকটি বিষয় খুব গুরুত্বপূর্ণ, সেটি আমরা বলছি যে পিপিই শব্দটির সাথে আমরা পরিচিত এবং এটি নিয়ে অনেক ধরনের কথাবার্তা, অনেক ধরনের সোশ্যাল মিডিয়ায় পত্রপত্রিকা আসছে। আমাদের কথাটি হচ্ছে এই পিপিই পরিহিত স্বাস্থ্যকর্মীর ছবি বা ভিডিওর সাথে শিশুকে একটু পরিচিত করাতে হবে। তারা কিন্তু যদি পরিচিত থাকে, যদি কোনো জরুরি পরিস্থিতিতে এই ধরনের স্বাস্থ্যকর্মী তার কাছে আসে, অথবা সে যদি এরকম কোনো স্বাস্থ্যকর্মীর কাছে যেতে বাধ্য হয়, তাহলে যেন সে হঠাৎ করে ভয় পেয়ে না যায়। নাহলে কিন্তু এই ধরনের পোশাক পরা মানুষকে দেখলে সে কিন্তু হঠাৎ করে ভয় পেয়ে যাবে। তো আগে থেকেই তাকে সেনসিটাইজ করে রাখতে হবে যে এরা চিকিৎসক বা এরা তোমার ভালো, এরা আমাদের বন্ধু, এরা আমার উপকারের জন্য এসেছে। তাদের পোশাকটা হয়তো নভোচারীর মতো, কিন্তু আসলে তারা বন্ধু, তারা আমাদের কাছের মানুষ। আর শিশুদের যারা এখন স্কুল কলেজ বন্ধ, তাই বলে তারা কিন্তু সারাদিন শুয়ে বসে কাটাবে না। আমরা বলবো এই সময়টিতে তারা কিন্তু অনলাইনে হোক অথবা সীমিত আকারে হোক, এবং আমরা নিশ্চয়ই জানি যে আমাদের সরকার কিন্তু সংসদ টিভির মাধ্যমে একটি ক্লাসের একটি পাঠদান প্রক্রিয়া চালু করেছে। সেই ধরনের প্রক্রিয়াগুলোর সাথে শিশুরা যতটুক পারুক দিনের বেলা সক্রিয় থেকে পড়ালেখার সাথে সম্পৃক্ত থাকবে। এবং সব শেষে আমি যেটি বলবো সেটি হচ্ছে শিশুদের ডিভাইস ব্যবহার। শিশুদের ডিভাইস ব্যবহারকে খুব বেশি উৎসাহিত করা যাবে না। তারা ডিভাইস হয়তো অবশ্যই ব্যবহার করবে, কিন্তু অল্প সময়ের জন্য করবে, সীমিত সময়ের জন্য করবে, বাবা-মার তত্ত্বাবধানে করবে। সারাক্ষণ সারাদিন তারা যদি ডিভাইস ব্যবহার করে, তাহলে কিন্তু ডিভাইসের উপর তাদের আসক্তি হয়ে যাবার একটি প্রবণতা আছে, এবং ডিভাইসের ব্যবহারে আসক্তি হয়ে গেলে তাদের কিন্তু মানসিক চাপ আরো বাড়বে। ফলে এই ধরনের কয়েকটি বিষয় যদি আমরা মাথায় রেখে শিশুদের সাথে আমাদের আচরণগুলোকে পরিবর্তন করি, তাহলে আমরা নিজেরাও মানসিক চাপ মুক্ত থাকবো, পাশাপাশি শিশুরাও মানসিক চাপ মুক্ত থাকবে। আর হ্যাঁ, আরেকটা কথা মেঘলা বলেছিল, তার সাথে একটু যুক্ত করি। এই সময়টাতে শিশু সহ পরিবারের সবাই কিন্তু ঘরের কাজে অংশ নিবে, ছোটখাটো কাজ, গৃহস্থালির কাজ। তাহলে কি হবে? ৩টা উপকার হবে। একটা হচ্ছে ঘরের কাজে অংশ নেওয়ার মধ্যে দিয়ে তাদের কিছু ফিজিক্যাল এক্সারসাইজ হবে, তাদের শরীরের যত্ন হবে। আরেকটি হচ্ছে যেই সময়টিতে ঘরের কাজে অংশ নিচ্ছেন সেই সময়টিতে তিনি মানসিক চাপ মুক্ত থাকবেন, শিশু, নারী, পুরুষ উভয়ই। আরেকটি হচ্ছে এইভাবে ঘরের কাজে অংশ নেওয়ার মাধ্যমে একজনের উপর যে একটি বেশি চাপ পড়ছিল সেই চাপটি কমে যাবে। ফলে সবাই শিশুকেও আমরা ঘরের কাজে অংশ নিতে উৎসাহিত করব। ধন্যবাদ হেলাল ভাই, অত্যন্ত চমৎকার করে বলেছেন। আসলে আমরা শিশুদের কাছে যদি সৎ থাকি এবং তাদেরকে যদি আগে থেকে একটু করে প্রস্তুত করি, তাহলেই দেখা যাচ্ছে সবচেয়ে বেস্ট ওয়ে হবে সেটা শিশুদেরকে ম্যানেজ করার জন্য। এখন মেঘালা, আপনার কাছে একটু জানতে চাচ্ছি, হেলাল ভাই অনেকগুলো কথা বললেন, কিন্তু তার মধ্যে একটা স্পেশাল সিচুয়েশন। আমরা জানি আমাদের ক্ষেত্রে অনেক সিঙ্গেল প্যারেন্টস আছে। তো এই ক্ষেত্রে সিঙ্গেল প্যারেন্টসদের বাবা বাচ্চাদেরকে কিভাবে ডিল করা উচিত? অথবা অনেক ক্ষেত্রে দেখা যায় অনেক সময় বাসায় অনেক স্পেশাল চাইল্ড থাকে,
তো এরকম এই ধরনের কোনো কেসের ক্ষেত্রে আসলে বাবা মা কিভাবে সেটা হ্যান্ডেল করা উচিত? তো আমি সেটা বলবো হলো যে এই স্পেশাল বাচ্চাদের ক্ষেত্রে, স্পেশালি যদি অটিস্টিক বাচ্চা থাকে বা যদি অনেক সময় বুদ্ধির ক্ষেত্রে অনেক সময় অনেক বাচ্চার একটু সমস্যা থাকে, ইন্টেলেকচুয়ালি একটু চ্যালেঞ্জ থাকে, তো সে সকল বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু এই কাজগুলাতে আরেকটু বেশি এমফাসিস করে আমাদের দিতে হবে, এমফাসিসটা দিতে হবে। যেমন আমরা বিশেষ করে যদি আমরা জানি যে অটিস্টিক বাচ্চাদের ক্ষেত্রে তারা কিন্তু নতুন কোনো কিছু সহজে অ্যাকসেপ্ট করতে পারে না এবং অ্যাডজাস্টও করতে পারে না। অর্থাৎ যে কোনো ধরনের পরিবর্তন তাদের মধ্যে কিন্তু এটা আমাদের সবারই অ্যাংজাইটি তৈরি করে, কিন্তু একটা এবং বাচ্চাদের ক্ষেত্রেও কিন্তু এই যে কোনো ধরনের পরিবর্তন একটা অ্যাংজাইটি তৈরি করে এবং সেটা আস্তে আস্তে আমরা এই পরিবর্তনটার সাথে কোপ আপ করে ফেলি, মানে অ্যাডজাস্ট করে ফেলি। এই জায়গাটাই হলো একটা অটিস্টিক বাচ্চার জন্য অনেক বেশি হলো তার জন্য চ্যালেঞ্জিং হয়। অর্থাৎ হলো যখনই একটা নতুন পরিবর্তিত অবস্থা আসছে, সেটা হতে পারে এই করোনা ভাইরাস কারণে আগে যেটা সে ছিল হয়তো শুধুমাত্র মার সাথে থাকতো, এখন দেখছি বাবা মা সবসময় একসাথে রয়েছে, বা ঘরের যে রুটিন সেটা হঠাৎ করে পরিবর্তন হয়ে গিয়েছে, কিছু রুলস রেগুলেশন পরিবর্তন হয়ে গেছে। এই পরিবর্তনগুলো কিন্তু এই বিশেষ করে অটিস্টিক বাচ্চাদের ক্ষেত্রে এটা অ্যাকসেপ্ট করা খুব ডিফিকাল্ট হয় এবং অ্যাডজাস্ট করা ডিফিকাল্ট হয়। তো সেক্ষেত্রে একটু হলো তাদের জন্য এই পরিবর্তনকে সহজভাবে মানিয়ে নেওয়ার জন্য তাদের যে সময় দেওয়া সেটাকে একটু ধীরে ধীরে করতে হবে। অর্থাৎ হলো যদি আমরা স্বাস্থ্যবিধির কথাই জিনিসটা আমরা বুঝি, একটা এমনি হলো 4-5 বছরের বাচ্চা যতটুকু তাকে এমফাসিস দিয়ে বললে বুঝতে পারবে বা যতটুকু সহজে সে বুঝতে পারবে, একটা অটিস্টিক বাচ্চা কিন্তু অনেক সময় লাগবে। কাজে এই বিষয়গুলা কিন্তু একটু ভেঙে ভেঙে ধৈর্য নিয়ে বলতে হবে, বারবার করে রিপিটেডলি তাকে দেখাতে হবে। এবং যদি সম্ভব হয় আমরা অনেক সময় ভিজুয়াল এইড ইউজ করতে পারি, আমরা কোনো ছবি দেখার মাধ্যমে বা কোনো রকমের একটা ধরনের কোনো ভিজুয়াল জায়গা থেকে কোনো মুভির মাধ্যমে কিন্তু আমরা বাচ্চাকে বারবার করে একটা কিছুর সাথে পরিচিত করতে পারি। বিশেষ করে অটিস্টিক বাচ্চাদের ক্ষেত্রে বলবো যে একই জিনিস বারবার করে তাকে এক্সপোজ করা এবং এটার সাথে তাকে পরিচিত করতে সাহায্য করা। একই সাথে কিন্তু ডক্টর হেলাল বলেছিলেন যে পরিবারের বাবা মা কিন্তু যে কোনো একজন সময় অসুস্থ হয়ে যেতে পারে এবং যেহেতু হলো অটিস্টিক বাচ্চারা কিন্তু এই যে সম্পর্ক তৈরি করা এটা তাদের মধ্যে তাদের জন্য একটু সীমাবদ্ধতা থাকে, অর্থাৎ খুব সহজে সে সবার সাথে সম্পর্ক তৈরি করতে পারে না। কাজেই হলো সে পরিবারে দেখা যায় যে একজন দুজনের প্রতি ডিপেন্ডেন্ট থাকে, হয়তো বা মা বা বাবার প্রতি সে ডিপেন্ডেন্ট থাকে এবং হঠাৎ করে নতুন কারোর সাথে কিন্তু সে, অর্থাৎ মা নেই, এখন যে খালার সাথে সে সম্পর্কটা সহজে করতে পারছে, এটা কিন্তু অন্য বাচ্চাদের জন্য কঠিন, কিন্তু অটিস্টিক বাচ্চাদের জন্য অনেক কঠিন এবং অনেক ক্ষেত্রে তারা পারি না। তো সেক্ষেত্রে আমি বলবো হলো যে এটাই হলো বাচ্চাকে কিন্তু অনেক বারবার করে হলো তাকে আসলে বলতে হবে, যেটা মানে আগে যে কথাগুলো যে শিশুদের সাথে আমরা যে আচরণ করবো এই আচরণগুলাই হলো আমরা এই অটিস্টিক বাচ্চার সাথে করব, কিন্তু এটা আমার অনেক বেশি করে এমফাসিস দিয়ে বলতে হবে এবং বিশেষ করে হলো মা বা বাবা কেউ যদি এফেক্টেড হয় তার সাথে যে সেপারেটেড থাকতে হবে, এই সেপারেশন কিন্তু বাচ্চার জন্য অনেক সেপারেশন অ্যাংজাইটি তৈরি করতে পারে। তো সেটাও হলো কিন্তু বাচ্চাকে বারবার করে আসলে আমাদেরকে তাকে অ্যাসিওর করতে হবে। এবং এর বাইরে আমি যদি বিশেষ করে যারা সিঙ্গেল প্যারেন্ট আছে অথবা যারা স্পেশাল চাইল্ড আছে, হয়তো বা তারা একই হাতে তারা লালন করছে, অর্থাৎ মা বাবা যদি কেউ সিঙ্গেল হয়ে থাকে, তো সেক্ষেত্রে আমি তাদেরকে আগে থেকে একটু বলবো যে একটু যাতে তারা ওনার যদি কোনো রকমের অসুস্থতা হয় তাহলে সে কার কাছে বাচ্চাটাকে রেখে যাবে বা কে তার বাচ্চাটাকে টেক কেয়ার করবে, এটা কিন্তু তাকে আগে থেকেই হলো একটু আমি বলবো যে তার মাথায় রাখা প্রয়োজন। এবং একজন কেয়ার গিভার কিন্তু তার আসলে ঠিক করে রাখা উচিত যে আমার অনুপস্থিতিতে আরেকজন দেখবে এবং যার সাথে আসলে আমি কেয়ার গিভার আমি ঠিক করে রাখলাম তার সাথেও কিন্তু বারবার করে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তার চেহারাটা কিন্তু বারবার করে পরিচিত হতে হবে। এবং আরেকটার সাথে ব্যাপারও থাকে যে বাচ্চা কিন্তু নিজেও অনেক সময় হলে এটা আক্রান্ত হতে পারে, সেটা হয়তো সম্ভাবনা খুব কম থাকে কিন্তু বাচ্চা যদি হতেই পারে। তো সেক্ষেত্রে যেটা ডক্টর হেলাল বললো যে তখন কিন্তু এই যে পিপিই পরিহিত যে আমাদের স্বাস্থ্যকর্মীরা আছে এদের ক্ষেত্রে কিন্তু আসলে আমাদের জিনিসটাকে কিন্তু যাতে তারা ভয় না পায় এবং যদি একটু সরকার থেকে এক ধরনের একটু উদ্যোগের ব্যাপার থাকে যে যদি কিছু আসলে স্বাস্থ্যকর্মী একটু ট্রেন্ড আপ থাকে যে বিশেষ করে এ ধরনের যে স্পেশাল চাইল্ড তাদের কিন্তু নর্মাল বাচ্চাদের মতো আসলে ডিলিংটা করলে হবে না, তাদের সাথে কিন্তু একটু ট্রেন্ড আপ হতে হয়। তো একটু যদি হলো সাময়িক তাদের এক ধরনের একটা আমরা যদি একটু ধারণা রাখতে পারি, এরকম যদি কিছু ট্রেনিং আমরা দিতে পারি কিছু স্বাস্থ্যকর্মীকে যে এই বাচ্চাগুলোকে আমরা কিভাবে আমরা আসলে টেক কেয়ার করবো, তো সেটা একটা জিনিস। আর এমনিতেই হলো যে বিশেষ করে এই ধরনের বাচ্চাদের কিন্তু অনেক সময় ওষুধ লাগে, তো ওষুধের জায়গাটাও আমাদের যাতে হলো এটা আমরা যদি সবসময় হাতের কাছে থাকে সেটাও কিন্তু আমি বলবো যে একটু মাথায়
বজায় রাখা প্রয়োজন, এবং যেটা একদমই আসলে করা যাবে না, বিশেষ করে যেহেতু এখন ঘরের মধ্যে থাকছে বাবা মা সবসময়, কিন্তু অনেক সময় যেহেতু এ ধরনের চ্যালেঞ্জিং বাচ্চারা একটু বেশি ইরিটেবল থাকে বেশি, অনেক ক্ষেত্রে আমাদের নিজেদেরই সুবিধার জন্য বাচ্চাকে কিন্তু আমরা আসলে এক ধরনের ডিভাইস দিয়ে আটকে রাখি। তো এই অটিস্টিক বাচ্চাদের জন্য কিন্তু ডিভাইস হলো অত্যন্ত ক্ষতিকারক। এমনি নর্মাল বাচ্চাদেরও জন্য এটা ক্ষতিকারক, কিন্তু বিশেষ করে এই ধরনের বাচ্চাদের, যেহেতু তারা হলো রিয়েল ওয়ার্ল্ড তাদের জন্য খুব চ্যালেঞ্জিং থাকে, এবং যেহেতু রিয়েল ওয়ার্ল্ডের অন্যান্য সবকিছুর সাথে তারা সহজে অ্যাডজাস্ট করতে পারে না, তারা কিন্তু এই ভার্চুয়াল মিডিয়াটার প্রতি অনেক বেশি ডিপেন্ডেন্ট হয়ে যাওয়ার অনেক পসিবিলিটি থাকে। কাজে সেটা কিন্তু আমার বাবা মার মাথায় রাখতে হবে, কারণ এটা কিন্তু তাহলে একটা বাড়তি সমস্যা আসলে পরবর্তীতে তৈরি করবে, যে আপাতত ভাবে কোনো ডিভাইস দিয়ে হয়তো বা বাচ্চাকে আমি শান্ত রাখতে পারলাম, বা তার যে ইরিটেশন সেটা থেকে আমি নিজেকে একটু সরিয়ে রাখতে পারলাম, কিন্তু এটা পরবর্তীতে কালে কিন্তু বাচ্চার জন্য আরো নেতিবাচক মানে ভূমিকা রাখবে। কাজেই বাচ্চার সাথে যদি যে খেলার যে উপাদানগুলো, অর্থাৎ হলো আমরা যদি অবজেক্ট দিয়ে খেলার ব্যাপারটা রাখা যায়, যেমন নানা ধরনের লেগো তৈরি করা, আর নানা রকমের হয়তো বা কাগজ দিয়ে অনেক কিছু বানানো যায়, অর্থাৎ হলো যে আমাদের খেলাধুলার যে জায়গাটা হবে সেটা ভার্চুয়াল জিনিসের বদলে, অর্থাৎ অনলাইন গেম বা মোবাইল গেমের বদলে আমাদের যদি কোনো অবজেক্ট দিয়ে নিজে হলো প্লে করতে পারে, সেটা তার নিজের সৃজনশীলতা তৈরি করতে সাহায্য করবে, তার অ্যাংজাইটি কমাতে সাহায্য করবে, এবং সময়টা কিন্তু তার যে নিজস্ব সময় সেটাও কিন্তু অনেক কোয়ালিটিফুল হবে। ধন্যবাদ। ধন্যবাদ ডাক্তার মেঘালা, আপনারা অবশ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ উপদেশ দিয়েছেন। আশা করি আমাদের মধ্যে যারা বাবা মা আছেন তারা এই ব্যাপারগুলো ভালো মতো খেয়াল রাখতে পারবেন। এবং দর্শকদের আবারও বলতে চাই যে এই যে corona.gov.bd এই যে ওয়েবসাইটটি আছে, এখানেও কিন্তু অসংখ্য ভিডিও আছে, যে কিভাবে অনেক অ্যানিমেশন দিয়ে সুন্দর সুন্দর ভিডিও আছে। এটু যে ফেসবুক পেজ আছে, এখানেও বিভিন্ন রকম অ্যানিমেশন আছে। আমাদের যে ডিজিএইচএস অর্থাৎ ডাইরেক্টর জেনারেল অফ হেলথ সার্ভিসেস, এর একটা ফেসবুক পেজ আছে, এখানে অনেক সুন্দর সুন্দর অ্যানিমেটেড ভিডিও আছে, এবং এগুলো কিন্তু আমরা বাচ্চাদেরকে দেখিয়ে তাদেরকে সহজেই বোঝাতে পারি যে আসলে পরিস্থিতিটা কোন দিকে যাচ্ছে। এবং যেটা আপনারা দুজনেই বললেন যে পিপি পরিচিত মানুষকে যেন আমরা তাদেরকে আগে থেকেই দেখাই। তো এই ওয়েবসাইটে কিন্তু মানুষ কিভাবে পিপি পড়ছে, কিভাবে খুলছে, এই ধরনের অনেক ছবি আছে, তাতে তারা বুঝতে পারবে যে পিপি এর ভিতরে থাকা মানুষটা আসলে একটা সাধারণ মানুষ, অন্য কেউ না। সুতরাং ধন্যবাদ, ইনশাআল্লাহ আমাদের দর্শকরা এই ব্যাপারগুলো খেয়াল রাখতে পারবেন। হেলাল ভাই, আমি আপনার কাছে আরেকটি প্রশ্ন নিয়ে আসতে চাচ্ছি। আমাদের একজন দর্শকও ইতিমধ্যে এই প্রশ্নটি করেছেন, সেটা হচ্ছে যে এমনিতেই ঘরে থাকতে গিয়ে মানসিক চাপের মধ্যে ছিলেন, এখন করোনায় আক্রান্ত হওয়ার জন্য ওনাকে আইসোলেশনে থাকতে হচ্ছে, এবং এখন উনি ঘরে না, একটি রুমের মধ্যে, যদিও আমরা বারবার বলছি বন্দি শব্দটা ব্যবহার করবো না, এবং আমরা আগে বলছিলাম ঘরেই মুক্তি, কিন্তু উনি বলছেন যে উনি ঘরেই তো বন্দি হয়ে গেছেন, কিন্তু ঘরে না, একটি রুমেই বন্দি হয়ে গিয়েছেন আইসোলেশনের কারণে। এখন এর ফলে ওনারা আরো বেশি মানসিক চাপের শিকার হচ্ছে। তাই আইসোলেশনে থাকার সময়, একটি রুমে থাকার সময় মানসিক স্বাস্থ্যের দিকে কিভাবে খেয়াল রাখতে পারে ওনারা? ধন্যবাদ। আসলে এই সময় কিন্তু উনার মনের উপরে ২ ধরনের চাপ পড়বে। একটি হচ্ছে ঘরে থাকা এবং আইসোলেশনে থাকা, একাকিত্ব, কারো সাথে সাক্ষাৎ না হওয়া, পরিবারের প্রিয়জনের সাথে উনি সাক্ষাৎ করতে পারছেন না। এই চাপটি কিন্তু একটা বড় চাপ। পাশাপাশি কিন্তু তিনি COVID-19 এর সংক্রমণের কারণে উনার ভেতরে কিন্তু আরো আতঙ্ক, অনিশ্চয়তা, মৃত্যু ভীতি ইত্যাদিও আসতে পারে। এক্ষেত্রে আমরা তাকে যে আশ্বস্ত করবো এইভাবে যে আসলে COVID-19 এ যারা ভুগছেন, যাদের সংক্রমিত হয়েছে তাদের মধ্যে ৮০% কিন্তু কোনো ধরনের বড় ধরনের চিকিৎসা লাগে না। হোম রেমেডিতেই তারা কিন্তু সম্পূর্ণ সুস্থ হয়ে যায়। অর্থাৎ তাকে আমরা যে ইতিবাচক দিকগুলো আছে, ভালো দিকটি আছে, যে আলোর দিকটি আছে, সেই কথাগুলো আমরা বারবার তাকে সংবাদটি তাকে দেব। কারণ তিনি ঘরে আছেন মানে তার কিন্তু যে একদম তিনি কানেক্টিভিটি নাই তা কিন্তু না। তার কানেক্টিভিটি নিশ্চয়ই থাকবেন। সেখানে তিনি যিনি প্রশ্ন করেছেন তার মানে তিনি নিশ্চয়ই সংযুক্ত আছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে, এবং এই মাধ্যমের ভেতর দিয়ে যখন থাকবেন আমরা সেই পূর্বের কথা তাকে আবার স্মরণ করায় দিব। তিনি ঘরে থাকা অবস্থায় সবসময় সারাক্ষণ এই করোনা, COVID-19 এটার কি হতে পারে না হতে পারে এগুলো নিয়ে ব্যস্ত থাকবেন না। আমরা বলব এই সময়টাতে তিনি তার বন্ধু-বান্ধবের সাথে স্বাভাবিক কথাবার্তা বলবেন, কখনো হতাশামূলক কথাবার্তা বলবেন না। সেখান থেকে তিনি অনেক সময় তাকে জীবনের যে প্রাপ্তিগুলো ছিল, যা তিনি তার অতীতের যত ভালো সুন্দর স্মৃতিগুলো ছিল সেগুলো তিনি চর্চা করবেন। এই সময়টাতে তিনি তার জীবনের হয়তো অনেক সময় ইচ্ছা ছিল তিনি গান গাইবেন, কিন্তু তার গানের গলা ভালো না। এই সময়টা তিনি গানের চর্চা করতে পারেন। আমরা বলব যত খারাপ গলাই হোক না কেন, এই সময় তিনি গানের চর্চা করতে পারেন। তিনি যদি ধার্মিক ধর্মচর্চা করে থাকেন তাহলে আমরা বলব এই সময়টিতে তাকে দিনে তার যার ধর্ম অনুযায়ী তিনি অত্যন্ত নিবিষ্ট মনে এই সময় ধর্মচর্চা করতে পারেন। ধর্মচর্চা তাকে এক ধরনের মেডিটেশনের মধ্যে নিয়ে যাবে। তিনি যে আমাদের প্ল্যাটফর্ম গুলো আছে, অনলাইন প্ল্যাটফর্ম, লার্নিং প্ল্যাটফর্ম, এই সময়টিতে ১৪ দিনে তিনি হয়তো নতুন কোনো কিছু একটা শিখে ফেলতে পারেন। সেখান থেকে হয়তো লার্নিং প্ল্যাটফর্ম থেকে তিনি একটা ভাষা শিখতে পারেন, ভাষার কিছু অংশ শিখতে পারেন। তিনি যেই বিষয়ে পারদর্শী ছিলেন সেই বিষয়টাকে আরো বেশি গতিশীল করতে পারেন, আরেকটি স্কিল তার মধ্যে ডেভেলপ করতে পারে। এবং অবশ্যই তাকে মনে রাখতে হবে এই সময়টি সম্পূর্ণ সাময়িক, এবং এই সময় তিনি যে ঘরে আছেন তা কেবল নিজের জন্য নাই, তিনি তার প্রিয়জনের জন্য,
তার পরিবারের সবচেয়ে প্রিয় ব্যক্তিদের জন্য তিনি কিন্তু এই সময় ঘরে আছেন। এইটুক যদি তিনি মনে করেন, তাহলে তার মধ্যে কিন্তু একটা পরার্থপরতা তৈরি হবে। তিনি কিন্তু ভাববেন যে আমি কেবল আমার জন্য ঘরে নই, আমি অন্য মানুষের জন্য, সমাজের মানুষের জন্য, আমার পরিবারের মানুষের জন্য এই ঘরের মধ্যে আছি। আর বাদবাকি কথাগুলো আমরা নিশ্চয়ই আগেই বলেছি যে কিভাবে তার অন্যান্য মানসিক চাপগুলো কম থাকবে। তবে আমরা বলব তিনি নিশ্চয়ই সেরে উঠবেন। তিনি নিশ্চয়ই আবার সুস্থ হয়ে তার পরিজনদের কাছে ফিরে আসবেন এবং এটি সম্পূর্ণ সাময়িক, এবং এই সম্পূর্ণ সাময়িক অবস্থার পরে তিনি আবার নতুন করে তাকে, আমরা বলবো এই 14 দিন তাকে কিন্তু আরো বেশি ম্যাচিউর করবে, তাকে আরো অনেক কিছু শেখাবে, এবং এই শিক্ষাটা যেন আমরা গ্রহণ করি। 14 দিন যেন আমরা ভয়ে, আতঙ্কে আমরা যেন আমাদের এই যাপিত জীবনটার কোয়ালিটিটাকে, গুণগত মানটাকে নষ্ট না করি। আমরা বলবো 14টা দিন যেন তিনি তার গুণগত মানটিকে বাড়ানোর কিছুটা হলেও চেষ্টা করেন। ধন্যবাদ হেলাল ভাই, আসলে অত্যন্ত চমৎকার বলেছেন। আমরা আসলে নিজেদের প্রিয়জনের স্বার্থে অনেক ঘরে বন্দি আছি, এবং আপনি যেটা বললেন আমাদের যে অনলাইন লার্নিং প্ল্যাটফর্ম গুলো আছে, আমরা দেখেছি অনেক সময় বিভিন্ন খবর টবরে যে এই আইসোলেশনে থাকা অবস্থায় অনেক মানুষ নতুন ভাষা পর্যন্ত শিখে ফেলছে আটকে থাকতে থাকতে ঘরের মধ্যে। ডাক্তার মেঘালা, আপনার কাছে আসছে একজন দর্শকের প্রশ্ন নিয়ে। ওনার প্রশ্নটি হচ্ছে যে ওনার কোনো শ্বাস মানে আজমা বা সিওপিডি এই ধরনের কোনো অসুখ নাই, কিন্তু তারপরে এই করোনার সময় থেকে ওনার এক্ষেত্রে আসলে ওনার কি করা উচিত বা কিভাবে উনি বারবার ব্যাপারটাকে ম্যানেজ করতে পারেন? তো আবার একটু বললে মানে ভালো হয়, আমি শেষের দিকে শুনতে পারিনি। জি, ডাক্তার মেঘালয়, আমাদের দর্শক প্রশ্ন করেছেন যে ওনার কোন রকম শ্বাসতন্ত্রের অসুখ ছিল না, এবং ওনার উনি করোনাতেও আক্রান্ত না, যেটা উনি ডক্টরের মাধ্যমে নিশ্চিত হয়েছেন। কিন্তু তা সত্ত্বেও এই করোনার সময়, করোনার যে আক্রমণ যখন থেকে শুরু হয়েছে তখন থেকে ওনার মাঝে মধ্যে শ্বাসকষ্ট হচ্ছে কোনো কারণ ছাড়াই। এবং এই ক্ষেত্রে উনি কি করতে পারেন? এই যে বারবার শ্বাসকষ্ট হচ্ছে, ওনাকে ওনার ডাক্তার বলেছেন যে ওনার কোনো শারীরিক সমস্যা নাই, ওনার করোনা আক্রান্ত হননি, কদিন ভালো হচ্ছেন, তারপর আবার ওনার শ্বাসকষ্ট। আচ্ছা আচ্ছা, এটা একটা প্রথমে মাথায় রাখতে হবে যে যখনই কোনো আমরা চাপে আমরা মানে সম্মুখীন হই, সে চাপ কিন্তু আমাদের এক ধরনের রিয়াকশন তৈরি করে, এবং এই রিয়াকশনটা কিন্তু এক ধরনের জৈবিক রিয়াকশন। অর্থাৎ হলো যে আমরা যে এই উদ্বেগের কথা বলি, উদ্বিগ্নতাটা কিন্তু মেইনলি বায়োলজিক্যাল রিয়াকশন। এ কারণে যখন আসলে আমাদের কোনো ব্রেন কোনো কঠিন অবস্থার মধ্যে দিয়ে এক্সপোজড হয়, সামনে সম্মুখীন হয়, যেমন এখন আমরা করোনার মাধ্যমে আমরা সম্মুখীন হচ্ছি, তখন কিন্তু অটোমেটিক্যালি আমাদের যে মানে ব্রেন, আমাদের বডি থেকে কিছু নিউরোকেমিক্যাল বা নিউরো ট্রান্সমিটার যেটা বলা হয়, জৈব রাসায়নিক পদার্থ, সেটা নিঃসরণ করে। এই নিঃসরণের কারণেই কিন্তু আমাদের নানা রকমের মানসিক এবং শারীরিক উভয় রকমের প্রতিক্রিয়া হতে পারে। অর্থাৎ এই যে আমরা এক ধরনের ভয় পাচ্ছি, আমরা আশঙ্কা তৈরি হচ্ছে, আমরা নানা রকমের নেতিবাচক চিন্তা করছি, এগুলো যেমন হলো আমাদের এক ধরনের মানসিক প্রতিক্রিয়া, ঠিক তেমনি আমাদের কিন্তু কিছুটা শারীরিক প্রতিক্রিয়া হয়। এবং এই শারীরিক প্রতিক্রিয়া অর্থাৎ হলো যে এই যে আমাদের জৈব রাসায়নিক পদার্থগুলো নিঃসরণ হয়, এটা কিন্তু আমাদের যে অন্তর্গত নানা অর্গান সিস্টেম রয়েছে, অর্থাৎ হলো আমাদের হার্ট, কিডনি, লাংস, আমাদের যে মাসকুলোস্কেলিটাল সিস্টেম বা মাংসপেশি ইত্যাদি নানা কিছু, এই মাথা থেকে পা পর্যন্ত সবকিছুর ক্ষেত্রে কিন্তু এটা আসলে এফেক্ট করতে পারে। যার জন্য দেখবেন যে অনেক সময় চাপের মধ্যে আমাদের একটু বুক ধড়ফড় বেরিয়ে যায়, অনেক সময় আমাদের পেটে প্রবলেম হয়, অনেকের কনস্টিপেশন হয়, অনেকের লুজ মোশন হয়, এরকম নানা রকমের সিমটম কিন্তু হতে পারে। তো যেটা উনি বলছিল যে শ্বাস প্রশ্বাসের সমস্যা, এটা কিন্তু এক ধরনের খুব কমন সমস্যা। এবং এটা একটা ইন্টারেস্টিং হলো যে আমাদের মস্তিষ্ক যে যে ব্যাপারে হলো আসলে বেশি উদ্বিগ্নতা হয়, সেখানে কিন্তু ওই সিস্টেমটাই কিন্তু বেশি এফেক্টেড হয়। অর্থাৎ হলো কারো যদি আসলে হার্টের প্রবলেম থাকে, হার্ট নিয়ে তার যদি প্রবলেম, এক ধরনের ভীতি থাকে, দেখা যায় যে সে যখন চাপের মধ্যে পড়ে তার কিন্তু হার্টবিটটা আসলে বেশি বেড়ে যায়, ওটাতে বেশি ফোকাসড হয়। যেহেতু আসলে করোনা রিলেটেড সমস্যার কারণে আমাদের জানি যে এটা আমাদের লাংসকে এফেক্ট করে, কাজে যারা একটু হলো আসলে উদ্বেগ প্রবণ, স্বাভাবিকভাবে তাদের কিন্তু ফোকাসটা কিছুটা এই রেসপিরেটরি সিস্টেমের দিকে তাদের চলে যায়। যার জন্য হলো যে নিউরো কেমিক্যাল গুলোর কথা বললাম, এটা আসলে আমাদের যে সরাসরি করে ফুসফুসে এফেক্ট করছে তা না, আমাদের যে চেস্টে অর্থাৎ বুকের যে মাংসপেশিগুলো, এটা অনেক সময় হলো মাংসপেশি একটু টাইট টেন্স করে ফেলছে, যার জন্য শ্বাসটা নিতে অনেক সময় অনেকের এক ধরনের রিল্যাক্স ফিল করছে না। ঠিক যেমন হলো আমরা বেশি বেশি উদ্বিগ্ন হই, মাথা ব্যথাটা কিন্তু আমাদের এক ধরনের কমন সিমটম। কাজে আমি ওনাকে বলবো হলো যে এই যে তার যে উদ্বিগ্নতার কারণে যে তার হলো যে শ্বাসের সমস্যা হচ্ছে, অনেকে দেখবেন গলা ব্যথা হচ্ছে, অর্থাৎ হলো করোনা রিলেটেড যে শ্বাসতন্ত্রের যে আমরা সমস্যাগুলোর কথা জানি, ইদানিং কিন্তু প্রায় অনেকে এটা ফিল করছে, এটা সিম্পল উদ্বিগ্নতার কারণে হচ্ছে। এবং যখনই সে আরো বেশি উদ্বিগ্ন হয়ে যাচ্ছে, অর্থাৎ হলো যখনই আমি একটু শ্বাস নিতে প্রবলেম হচ্ছে, আমি যখন আরো ভয় করছি, আমার ব্রেন কিন্তু বডি থেকে এই নিউরোকেমিক্যাল গুলো আরো বেশি রিলিজ করছে, এবং আমাদের সিমটমটা কিন্তু আরো বাড়িয়ে দিচ্ছে। অর্থাৎ হলো আমার শ্বাসটা আরো নিতে আমার কষ্ট হচ্ছে, বা গলা ব্যথা আমার আরো আরো বেড়ে যাচ্ছে।
তার মানে তখন কি করতে হবে, প্রথমেই কিন্তু তার মাথায় রাখতে হবে যেহেতু তার অন্যান্য কোনো রকমের তার জ্বর নাই, অন্যান্য কোন ধরনের সমস্যা নাই এবং একটা উদ্বিগ্নতা একটা কারণ হতে পারে, প্রথমত হলো নিজেকে এটাকে অ্যাসিওর করা যে আমার সিম্পল এটা কিন্তু উদ্বিগ্নতার জন্য হচ্ছে। এবং এই সময় সে যদি একটু ব্রিদিং এক্সারসাইজ করে, অর্থাৎ শ্বাস প্রশ্বাসের ব্যায়াম করে, যদি লম্বা করে যদি আমরা শ্বাস নেই পেট ফুলিয়ে এবং আস্তে আস্তে ধীরে ধীরে আমি শ্বাসটা ছেড়ে নিই, এবং যখন আমি শ্বাসটা নিব পুরো মনোযোগটা আমার শ্বাসের মধ্যে থাকবে, অর্থাৎ আমি যে শ্বাসটা নিচ্ছি আমার পেট আমার শরীরে কিছু চেঞ্জ হচ্ছে, অর্থাৎ পেটটা একটু ফুলছে, বুকটা একটু ফুলছে, আবার যখন আমি শ্বাসটা বের করে দিচ্ছি বডিটা আস্তে আস্তে রিল্যাক্সড হয়ে যাচ্ছে, এটাকে ফোকাস করা। তো এটা যদি হলো সে 10-12 বার করতে থাকে তাহলে কিন্তু তার যে সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটিটার জন্য যে তার সমস্যাগুলো হচ্ছে সেটা কিন্তু কমে যাবে এবং আস্তে আস্তে সে রিল্যাক্স ফিল করবে, এবং রিল্যাক্স ফিল করলে তার যে এই যে বুকের যে তার মানে প্রবলেম হচ্ছে, শ্বাসের সমস্যা হচ্ছে, এই জায়গাগুলো কিন্তু কমে যাবে। এবং আমি তাদেরকে আরেকটা বলবো হলো এই সময় বেশি তখন তাকে ফোকাস না করা, অর্থাৎ একটু তার গলা ব্যথা হচ্ছে সে কিন্তু ওটাতেই হলো মনোযোগটা প্রিঅকুপাই করে রাখছে, যার জন্য হলো কিন্তু আমার ব্রেন আরো বেশি অ্যাংশাস হচ্ছে এবং ব্রেন কিন্তু আরো নিউরোকেমিক্যাল সিক্রেশনটা বাড়িয়ে দিচ্ছে। তো প্রথমেই নিজেকে প্রথমত অ্যাসিওর করা যে যেহেতু আমার হলো আমি ডাক্তারের সাথে কথা বলেছি এবং ডাক্তার আমাকে অ্যাসিওর করেছে যে আমার এরকম আসলে শারীরিক সমস্যার কারণে না, কাজে এটা আমার এক ধরনের আতঙ্কের জন্য এবং হলো আসলে করোনা নিয়ে বা এক ধরনের উদ্বিগ্নতার কারণে ব্যাপারটা হতে পারে, কাজেই সেটাকে তাকে যখনই সেটা নিয়ে ভাববে অর্থাৎ তখনই কিন্তু সেই জিনিসটা তার এক ধরনের একটু অ্যাংজাইটিটা কমে যাবে। এবং এই সময় সে যদি একদম প্রথম থেকে একটু শ্বাস প্রশ্বাসের ব্যায়ামটা করে তাহলে তার জন্য কিন্তু এটা অনেকখানি এই সময়টা তার মুক্তি হবে। এবং যাদের আসলে এ ধরনের বিষয়গুলো হচ্ছে তারা আমরা দেখি যে এরা আগে থেকেই কিন্তু একটু উদ্বেগ প্রবণ বেশি ছিল, অর্থাৎ যারা বেশি উদ্বিগ্নতায় ভুগে তাদের মধ্যে কিন্তু এই সিমটম গুলো একটু বেশি দেখা যাচ্ছে। তো এদের ক্ষেত্রে একটা সিম্পল টিপস হলো যে রেগুলার যদি তারা এক্সারসাইজ করে, ফিজিক্যাল এক্সারসাইজ করে, এটা এমনি আমাদের যেমন ফিজিক্যাল ফিটনেস এর জন্য ভালো, আমাদের রেগুলার শারীরিক ব্যায়াম সেটা কিন্তু আমাদের মানসিক স্বাস্থ্যের জন্য খুবই ভালো, বিশেষ করে উদ্বিগ্নতা কমানোর জন্য, আমাদের মানসিক ভাবে ভালো রাখার জন্য কিন্তু এটা খুব দারুণ ভাবে কাজ করে। কাজে আমি এমনি প্রত্যেকেই বলবো হলো আপনারা প্রতিদিন অন্তত, এখন আমাদের অনেক সময় হাতে, কাজে আপনারা এই সময়টা সুযোগটা কাজে লাগান এবং আপনার শারীরিক যে ফিটনেস এবং মানসিক যে ফিটনেস সেটা বাড়ানোর জন্য আপনারা নিয়মিত অন্তত 1 থেকে 1.5 ঘন্টা আপনারা শারীরিক ব্যায়াম করেন এবং সাথে অন্তত যদি 2 বেলা আপনারা একটু শ্বাস প্রশ্বাসের ব্যায়াম এমনিতেই করেন তাহলে দেখবেন আপনার অনেক উদ্বিগ্নতা অনেক কমে গেছে, আপনাদের রিল্যাক্স থাকছেন। ডক্টর হেলাল আর একটা জিনিস বললো যে আমাদের যদি মানে যার যার ধর্ম পালন করে যে সময়টা যদি যেমন 5 ওয়াক্ত নামাজ পড়ছে বা অন্যান্যরা যে যার যে ধর্ম আছে এটা কিন্তু একটা মেডিটেশনের মতন করে কাজ করে এবং এটাও কিন্তু আমাদের এক ধরনের রিল্যাক্স তৈরি করতে আমাদের সাহায্য করে। তো সেটা আমি বলবো যেটাতে ভয় না পেয়ে বরং জিনিসটাকে সহজভাবে নেওয়া। ধন্যবাদ। ধন্যবাদ ডাক্তার মেঘালা। দর্শক, আমরা আমাদের অনুষ্ঠানে একদম শেষ প্রান্তে চলে এসেছি। আমাদের আজকের অনুষ্ঠানে ডক্টর মেঘালা এবং ডক্টর হেলাল অনেক সুন্দর সুন্দর পরামর্শ দিয়েছি। আমরা আশা করব দর্শকদের জন্য এটা অত্যন্ত সাহায্যকর হবে, হেল্পফুল হবে। এবং আমরা অবশ্যই যেভাবে ডক্টর হেলাল স্যার বলেছেন যে আমরা করোনা করবো না, ঘরের মাঝেই মুক্তি খুঁজবো, এবং যেভাবে ডক্টর মেঘালা শেষে বললেন ওজন কমানোর কিন্তু এটাই সবচেয়ে ভালো সময়। এক্সারসাইজের মাধ্যমে আমরা ফিল গুড হরমোন বের করে আমরা কিন্তু মনের প্রেশার কমাতে পারি, ভালো থাকতে পারি। এই পর্যায়ে আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের অতিথিদেরকে যে সময় বের করে আমাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য এবং দর্শকদের উদ্দেশ্যে সব কথা বলার জন্য। আমি আমাদের আয়োজক A2I ডিজিটাল হেলথ কেয়ার সলিউশনস এবং UNDP কে ধন্যবাদ জানাচ্ছি। এবং আপনারা অবশ্যই খেয়াল রাখবেন UNDP ইন বাংলাদেশ এবং হিউম্যান ডেভেলপমেন্ট ফেসবুক পেজে। ইনশাআল্লাহ আমরা আগামী রোববার আবারও আপনাদের সামনে আসবো অনলাইন ডক্টর শো এর পরবর্তী পর্ব নিয়ে, যেখানে আমাদের বিষয় থাকবে করোনা এবং ডেঙ্গু। আমরা জানি ডেঙ্গু আসছে কিন্তু আমাদের মাঝে, সুতরাং কিভাবে এই দুইটি অসুখকে আমরা মোকাবেলা করবো সেটা জানার জন্য চোখ রাখুন আগামী রোববার সন্ধ্যা 7টায় ফেসবুক পেজ অফ UNDP ইন বাংলাদেশ এবং হিউম্যান ডেভেলপমেন্ট মিডিয়া এই পেজে। ধন্যবাদ দর্শক, আবারও দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, ঘরে থাকুন, নিজে নিরাপদ থাকুন এবং অন্যকে নিরাপদ রাখুন। ধন্যবাদ।